আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরও একটি নতুন লাইভ ক্লাসে। সো আমরা চ্যাপ্টার 9 আলোচনা করছিলাম। গতকালকে আমাদের একটা ক্লাস হয়েছে, সো গতকালকে রাতে, যেখানে আমি এই চ্যাপ্টার 9-এর উপর কিছু অংশ আলোচনা করেছি। আজকে আমরা এর পরের অংশটুকু, দ্বিতীয় অংশ আজকে আলোচনা করব। এবং আজকে সন্ধ্যা 7টায় কিন্তু আরও একটা ক্লাস আছে, সেটা হচ্ছে সন্ধ্যা 7টায় আমরা ফার্স্ট পেপার দশম অধ্যায় আমরা আলোচনা করব, ঠিক আছে? সো একটু সবাই যুক্ত হয়ে যাও। হ্যাঁ, সবাই একটু যুক্ত হয়ে যাও, বন্ধু বান্ধব যা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? আমিও শেয়ার মেনশন করে দিচ্ছি তোমাদের সাথে। সো একটু, ঠিক আছে? সাজন সরকার আছে, নমস্কার বলছে। আলফি বিনতে জাসিম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। একটু সবাই শেয়ার করে দিও, কেমন? আমরা আছে, আশা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে জিনিয়া আমাদের সাথে আছে, জিনিয়া আছে। ওকে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হুসাইরি আছে, সালাম দিয়েছে। আর ইরফান আছে, সালাম দিয়েছে। ওকে, তারপর হচ্ছে আর কে? অরব আছে, সালাম দিয়েছে। ইরফান আছে। আমার কিছু কথা ছিল, হ্যাঁ বলো। ঋতু সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রাহিন আছে, আব্দুর রাহিম। ওকে, সো একটু সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? মোহাম্মদ ফাইজুল ইসলাম শান্ত আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজন সরকার বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। ইয়াসিন আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তোহা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ঋতু আছে, চলে আসছি। ওকে ফাইন। ফয়সাল ইসলাম আছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। হৃদয় আছে, কাল সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মেহনাজ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মেহনাজ বলছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। নুসরাত উর্মি আছে, সালাম দিয়েছে। তোমরা কি আমাকে ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ? একটু সবাই ক্লাসে শেয়ার করে দিও, হ্যাঁ? তানবীর আছে, ওকে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে মোহাম্মদ নূর নবী আহমেদ আছে, সালাম দিয়েছে। ওকেই, তারপর হচ্ছে আলু বলছে ভাই আজকে সন্ধ্যা 7:30 হবে। হ্যাঁ, সন্ধ্যা 7:30 হবে আজকের ক্লাসটা, কেমন? সন্ধ্যা 7:30 হবে আজকের ক্লাসটা। তারপর হচ্ছে ফাহমিদা সুলতানা আছে, সালাম দিয়েছে। জয়া আছে আমাদের সাথে, কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ। তাসনিম আছে, সালাম দিয়েছে। পায়েল আছে, সালাম দিয়েছে, কেমন আছেন? ভালো আছি। ইসরাত জাহান আছে, আদাব ভাইয়া। মিহি বলছে আদাব, বৃষ্টি তালুকদার মিহি, ওকে। তারপর হচ্ছে আলফি বলছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আবিদ আছে, ভাইয়া আজকে কোন অধ্যায় করাবেন? আজকে আমরা সেকেন্ড পার্ট পড়বো, নবম অধ্যায় দ্বিতীয় অংশটুকু আজকে আলোচনা করবো। হ্যাঁ, নবম অধ্যায়ের একটা অংশ আমরা আলোচনা করেছি গতকালকে সন্ধ্যায়, আজকে আমরা তার বাকি অংশটুকু পড়বো। এবং সন্ধ্যা 7:30 আজকে আমাদের দশম অধ্যায় হবে, ফার্স্ট পার্ট দশম অধ্যায় হবে। ভাই আমি সেকেন্ড পেপার ইকোনমিক্সে এমসিকিউ 28টা হয়েছে, কিন্তু লিখিত খুবই খারাপ হয়ে আছে, এ প্লাস আসবে কি? এখন সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। 28টা এমসিকিউ হওয়া মানে তো এ প্লাস পাওয়ার লক্ষণ, ঠিক আছে? সো সিকিউ খুবই খারাপ বলতে কেমন খারাপ তুমি তো জানো কত পাবা, তাহলে তুমি নিজেই হিসাব করে বলো, তুমি কি আমার চেয়ে কম বুঝো? তারপর হচ্ছে পাবেলস পঞ্চগড় থেকে দেখতে পাচ্ছে, ওকে ফাইন। তারপর হচ্ছে মিনহাজুর রহমান আছে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে নিজবা আছে, ওকে। তারপর হচ্ছে অদিতা আচ্ছা, আদিত্য দে বলতেছো তোমার নাম, আমি বলতে পারতেছি না। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ। সাইদ আছে, আমার খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে তোমার খুব? তারপর হচ্ছে ছোয়া বলছে অনুভূতির ছোঁয়া, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা কি একটু শেয়ার করতে পারি? সবাই একটু শেয়ার করতে পারি? আমরা তো স্টুডেন্ট তো নাই, কম। তোমাদের কি ক্লাসের আগ্রহ নাই? মাত্র 2টা শেয়ার করছে, চিন্তা করে দেখো, 100 জন ক্লাস করতেছে, মাত্র 2টা শেয়ার হয়েছে। আমিনুল ইসলাম আছে চট্টগ্রাম থেকে, ওকে। রবিউল আলম আছে, ওকে, চকবাজার। রবিউল আলম বলছে আমাদেরকে সালাম দিয়েছে চট্টগ্রাম থেকে। মিহি বলছে কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার। তারপর আরাফাত হোসেন আছে, ভূমি অক্ষে সমান্তরাল রেখার ঢাল কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হবে 0। হ্যাঁ, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কি হবে? 0 হবে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে ফয়সাল ইসলাম আছে, ভাইয়া আমার তো মনে হয় পাইতে পারি 56 থেকে 58 পাইতে পারি। তাহলে তুমি চিন্তা করো, তুমি যোগ করে বলো। রাতুল ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আলফি 56 থেকে 58 পেলে তুমি কি খারাপ দিয়েছো পরীক্ষা? খুবই খারাপ কেন বলছো?
শিমু তালুকদার বলছে স্যার ক্লাসটা কখন শুরু করবেন? এই যে ক্লাসটা এখনই শুরু করে দিব, ঠিক আছে? শুরু তো অলরেডি করে দিয়েছি। আমার কমেন্টে রিপ্লাই দিতে তাসিন বলছে আমাদেরকে। আচ্ছা আমরা তাহলে শুরু করি, চলো। তোমরা শেয়ার করতেছো না, ঠিক আছে? শেয়ার না করলেও যেহেতু ওয়াদা দিয়ে ফেলেছি, আমি তো আর ওয়াদা ভঙ্গ করতে পারি না, কেমন? সো ক্লাস তো নিতেই হবে, ঠিক আছে? স্যার আমরা হচ্ছে গত ক্লাসে যা পড়েছিলাম তারপর অংশটুকু আমরা আলোচনা করবো আজকে। সো আমরা চ্যাপ্টার 9, হ্যাঁ চ্যাপ্টার 9 আমরা গত ক্লাসে সামগ্রিক আয় পর্যন্ত পড়েছিলাম। এই যে এইটুকু পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা এরপরে সামগ্রিক ব্যয় থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। জাস্ট আর 1 মিনিট সময় নিব, তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও বাবা, ঠিক আছে? একটু কষ্ট করে শেয়ার করতে হয়। সৃজনশীল পড়াবো তোমাদের 19 তারিখ পরীক্ষা না, 17 তারিখ রাতে। 17 তারিখ রাতে আমরা কোটি টাকার যে সাজেশন ক্লাস হবে সেখানে সিকিউ পড়াবো, একদম ডিটেলসে সব কিছু পড়াবো, ঠিক আছে? একটা ক্লাসে সব কিছু পড়াই দিব, ওয়ান শট ক্লাস হবে, এক ক্লাসে পুরো 70 নাম্বারের প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জাস্ট ওই ক্লাসের জন্য একটু অপেক্ষা করো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা সবাই একটু শেয়ার করে দিব। না 25-এর এখনো পরীক্ষা হয় নাই, ইকোনমিক্সের পরীক্ষাটা বাকি আছে আর কি, বুঝছো? ইকোনমিক্সের ফার্স্ট পেপার পরীক্ষাটা পিছিয়ে গেছিল আর কি। আচ্ছা তাহলে আমরা এই 1 মিনিট একটু সময় নিচ্ছি, সবাই একটু শেয়ার করে দাও। আমরা 1 মিনিট একটু সময় নিচ্ছি, সবাই একটু শেয়ার করে দাও। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও, মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, হাবিব আছে, শেয়ার ডান। আমার কমেন্টটা পড়েননি স্যার, এই যে পড়ে দিলাম হাবিব। মিতু আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কিম জান্নাত আছে, ওকে। তারপর হচ্ছে সিয়াম আহমেদ আছে, কালকে কি ক্লাস হবে? কালকে তো ক্লাস হবে না। এরপরে তোমাদের রুটিন দেওয়া হয়েছে, হ্যাঁ আমাদের পেজে পোস্ট করা হয়েছে রুটিন। আজকে তোমাদের সন্ধ্যা 7টায় ক্লাস হবে, এরপর আবার ক্লাস হবে 17 তারিখ, যেহেতু তোমাদের অনেকের ইসলামের ইতিহাস ক্লাস আছে। ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন। ওকে, আমরা চলো দেখি সামগ্রিক ব্যয় বা অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, তোমাদের মনে আসছে কিনা দেখো। আমরা বলছি একটা দেশের সামগ্রিক আয় যে কথা, হ্যাঁ মানে সামগ্রিক আয় যে জিনিস বা যত হয় একটা দেশে, মানে একটা দেশের সামগ্রিক আয় 100 টাকা, মানে একটা দেশের সামগ্রিক ইনকাম 100 টাকা, সামগ্রিক ব্যয়ও কিন্তু 100 টাকা হবে। কারণ একটা দেশের যে ইনকাম হবে ব্যয়ের পরিমাণটাও সেম হবে, ঠিক আছে? তাহলে এখানে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় একই হবে একটা দেশের। ওকে, তো যেহেতু সামগ্রিক আয়কে ব্যয় পদ্ধতিতে আমরা লিখতে পারি, আমরা দেখো এই যে সামগ্রিক আয় বের করছিলাম আমরা, মানে গত ক্লাসগুলোতে সামগ্রিক আয় বের করছিলাম ব্যয় পদ্ধতি ব্যবহার করে। কি পদ্ধতি? ব্যয় পদ্ধতি। সেখানে কি ছিল? ব্যয় পদ্ধতির মধ্যে আমরা কি কি লিখছিলাম? যে সি প্লাস আই 2 ঘাত হলে সেক্ষেত্রে, 3 ঘাত হলে সি প্লাস আই প্লাস জি, 4 ঘাত হলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা ছিল, তাই না? আচ্ছা, তো আমরা এই ব্যয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করছিলাম। তো এখন আমরা অ্যাকচুয়ালি ব্যয় বের করব, সামগ্রিক ব্যয় বের করব। তাহলে আমরা ওই ব্যয়গুলো যোগ করলে হয়ে যাবে। তাহলে সামগ্রিক আয়ের যে সূত্র, সামগ্রিক ব্যয়েরও কি সূত্র? সেম সূত্র, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, 4 ঘাত বিশিষ্ট অর্থনীতি হলে সেক্ষেত্রে এই সূত্র আমরা ব্যবহার করব। কেমন? তাহলে এখানে সেটাই বলছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আবার সামগ্রিক, এই যে সামগ্রিক ব্যয় যে কথা, মানে সামগ্রিক আয় যে কথা, হ্যাঁ সামগ্রিক আয় যে কথা, সামগ্রিক ব্যয় হচ্ছে এই সামগ্রিক ব্যয়কে আবার মানে অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার যেটা, এটাকে আবার সামগ্রিক চাহিদা বলা হয়। কারণ একটা দেশের টোটাল যে ব্যয়, একটা দেশের মানুষের টোটাল চাহিদাটাও সেম। আমি যদি বলি তুমি এখন কলেজে যাবা, তো তুমি তোমার আব্বু থেকে বলতে আব্বা আমি কলেজে যাবো, আমাকে 50 টাকা দাও। তো কেন 50 টাকা নিচ্ছ? তোমার ডিমান্ড কত? 50 টাকা। কেন 50 টাকা নিচ্ছ? কারণ তোমার খরচ হবে 50 টাকা। তাই মনে করো তুমি গাড়ি ভাড়া দিবা 40 টাকা, তুমি 10 টাকার হচ্ছে মানে ফুচকা খাবা, বা 10 টাকা তুমি আইসক্রিম খাবা বা সিঙ্গারা সমোসা খাবা। তো এটাকে আমরা বলতেছি যে তোমার কি হয়েছে, যে এখানে তোমার তোমার ব্যয় হচ্ছে 50, তাই তোমার চাহিদা 50 ছিল। তাই একটা দেশের অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার যত, অ্যাগ্রিগেট ডিমান্ডও কিন্তু সেম পরিমাণ হবে। আবার একই কথা বলতেছি, আবার কি, আবার আমাদের সামগ্রিক যে আয় যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি সেটাও সেম। একটা দেশের সামগ্রিক আয় যত, সামগ্রিক ব্যয় তত, সামগ্রিক ডিমান্ডও কি তত। বুঝা গেছে? তো সে কারণে আমরা এখানে কি লিখতে পারি, যে এখানে কি লিখছে দেখো, সবাই একটু খেয়াল করবা। সো বলছে কি, যে অর্থাৎ সামগ্রিক ব্যয় কিন্তু সামগ্রিক আয়ের সমান হয়। আচ্ছা, এখানে একটা উদ্দীপক মানে লিখছে, সংজ্ঞা লিখছে, সামগ্রিক ব্যয়ের সংজ্ঞা, যে কোনো নির্দিষ্ট সময়ে
অর্থনীতিতে সকল চলন্ত ব্যবসার বাজার মূল্যকে সামগ্রিক ব্যয় বলে। তার মানে ওই যে সামগ্রিক আয়ের যে সূত্র বা সামগ্রিক আয়ের যে সংজ্ঞা সেটাই, ঠিক আছে। আবার বলছে সামগ্রিক ব্যয় যে কথা, সামগ্রিক চাহিদা কি একই কথা, এই যে কথা এটি কি সেম। তাই এখানে সূত্র লিখেছে, আমরা একটু দেখি সূত্রগুলো। প্রথম বলছে যে এডি এই ওয়াই সমান সি প্লাস আই। এটা কয় খাত? দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি বা এটাকে বদ্ধ অর্থনীতি বলা হয় বা আবদ্ধ অর্থনীতি বলা হয়। কেন? কারণ এখানে সি আর আই আছে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট নাই, সেজন্য এটা। 2 নম্বর বলছে যে এডি এই ওয়াই সমান কি লিখছে সি প্লাস আই প্লাস, যেটা হচ্ছে 3 খাত, এটাকেও বদ্ধ অর্থনীতি বলে। এটা 3 খাত এবং কি এটাকেও বদ্ধ অর্থনীতি বলা হয়ে থাকে। এরপর এডি এই ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটাকে বলা হয় 4 খাত, সি আই জি এক্স এম 4 খাত। এটা কি বলা হয়? 4 খাত বলা হয়। এবং এখানে এক্সপোর্ট ইম্পোর্ট আছে বিদায় এটাকে আমরা মুক্ত বা উন্মুক্ত অর্থনীতি বলা হয়ে থাকে। তাহলে আমরা এই 3টা সূত্র কি মনে থাকবে? এটা আমি পড়াইছি, কত ক্লাসে পড়াইছি একটু আমাকে বলো। আমরা কি বুঝছি? তাহলে এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম এডি, হ্যাঁ ওই সময় গত ক্লাস যখন দেখাইছি তখন শুধু কি লিখছি এ আই এন আই ওয়াই বলেছিলাম, তাই না? তো এখানে আমরা কি বলছি এডি এই ওয়াই সেম জিনিস। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সি প্লাস আই সি প্লাস আই প্লাস জি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখন আমরা ডিটেলসে এই যে উৎপাদন মানে আমাদের যে সামগ্রিক ব্যয়, এই সামগ্রিক ব্যয়ের প্রত্যেকটা ইনফরমেশন যেমন সি আই জি এক্স এম এগুলো আমরা ডিটেলসে জানবো একটা একটা সম্পর্কে। ফার্স্ট অফ অল আমরা এই সি সম্পর্কে আলোচনা করবো। এটা সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে সি সম্পর্কে। সি মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি কি ব্যয় বলতো? সি মানে যেটাকে আমরা বলে থাকি কি ব্যয়? ভোগ ব্যয়, যেটাকে আমরা কনজাম্পশন এক্সপেন্ডিচার বলে থাকি। সি মানে কি? ভোগ ব্যয় বা কনজাম্পশন এক্সপেন্ডিচার সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমটা নিয়ে জানবো, ঠিক আছে? এই প্রথমটা নিয়ে আমরা আলোচনা শুরু করতেছি। সো দেখো এই সি যেটাকে আমরা সি বলছিলাম ওইটাকে বলা হয় কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়। এই ভোগ ব্যয় বিষয়টা আমরা একটু দেখি। আমরা জানি কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে যে ব্যয় হয়, কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে নাইম, হ্যালো ওয়ালাইকুম সালাম। নাইম আমি ক্লাসে, তো হ্যাঁ ক্লাসে, লাইভ ক্লাসে। ওকে, তাহলে কি বলেছি যে ভোগ মানে কি? ভোগ ব্যয় মানে কি? ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করা, সেটাকে আমরা ভোগ বলি। আর এটার জন্য আমাদের যে ব্যয় হয় সেটাকে আসলে ভোগ ব্যয় বলে। মানে আমরা দৈনন্দিন যে খরচের জন্য যে ব্যয়গুলো করি সেগুলোকে আমরা বলি ভোগ ব্যয়। কেমন? যেমন তোমাদের বাসা ভাড়া, খাবার দাবার, চিকিৎসা, হ্যাঁ শিক্ষা, এ ধরনের জন্য যে খরচগুলো হয় সেগুলোকে আমরা বলি ভোগ ব্যয় বা সি বলে থাকি। কেমন? তাহলে ব্যবহারের মাধ্যমে কোনো তো উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। সো এটার জন্য যে ব্যয় হয় মূলত সেটাকে আমরা ভোগ ব্যয় বলি। এই যে ভোগ বলতেছি যে আমাদের ভোগ ব্যয়, সেটা আসলে 2 ধরনের হয়। ভোগ 2 প্রকার হয়, স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে পরচিত ভোগ। হ্যাঁ, তাহলে স্বয়ংভূত ভোগ কি, পরচিত ভোগ কি, সেটা আমরা এখন দেখব। তাহলে কি বলেছি? ভোগ ব্যয় বা ভোগ 2 প্রকার, স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ। একটু সিম্পলি বলি, যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে না, আয় যেমনই হোক, যেই ভোগটা মানুষকে করতে হবে কম্পালসারি, সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। আর যে ভোগটা আয়ের উপর নির্ভর করে, আয় বাড়লে যে ভোগ ব্যয়টা বাড়ে, আয় কমলে যে ভোগ ব্যয়টা কমে, সেটাকে আমরা বলি পরচিত ভোগ। কি বলি? পরচিত ভোগ। তাহলে চলো আমরা এই দুটো একটু বুঝি। তাহলে স্বয়ংভূত ভোগ কারণে কি বলছি? যেই ভোগ আয়ের উপর নির্ভর করে না, অর্থাৎ আয় শূন্য হলো যেই ভোগ ব্যয় করতে হয় তাকে স্বয়ংভূত ভোগ বলে। যেমন এখানে দেখো এই চিত্রের মধ্যে নিচে লিখেছি আমরা আয়। এই চিত্রের এই চ্যাপ্টারে যত চিত্র আছে সব চিত্রের মধ্যে ওয়াই বা আয় হবে নিচের দিকে, ওকে? আর বাকি যেটা সেটা উপরের দিকে হবে। যেমন আমরা স্বয়ংভূত ভোগ ধরলাম উপরের দিকে, আয় নিচের দিকে ধরলাম, মানে মানুষের আয়। তো বলা হচ্ছে যেই ভোগ আয়ের উপর নির্ভর করে না, যেমন আয় যদি হয় 0 তখনও তোমাকে একটা স্বয়ংভূত ভোগ করতে হয়, মনে করো সেটা 10। আয় যদি হয় তোমার মনে করো 10 তখনও তোমাকে স্বয়ংভূত ভোগ করতে হবে, সেটা মনে করো 10। আয় যদি হয় 20
তখনও তোমাকে একটা স্বয়ংক্রিয়তা ভোগ করতে হবে, সেটা মনে করো 10। আয় 30 হলে তাও সেম, অর্থাৎ তোমার ইনকাম যেমনই হোক, শূন্য হলে ইনকাম, তখনও তোমাকে যে ভোগ ব্যয় করতে হবে সেটাকে বলা হয় স্বয়ংক্রিয়তা ভোগ। স্যার কেমন সেটা? যেমন আমি যদি বলি তোমার ইনকাম যেমনই হোক, তোমার সাধারণ যে ডাল ভাত সেটা হচ্ছে তোমার স্বয়ংক্রিয়তা ভোগ। তোমার ইনকাম যেমনই হোক, তোমাকে এই ডাল ভাত ভাবত তোমাকে ব্যয় করতেই হবে। তোমার ইনকাম যেমনই হোক, তোমাকে 2 জোড়া কাপড় তোমার লাগবেই, এটা হচ্ছে স্বয়ংক্রিয়তা ভোগ। মানে যে ভোগটা আয়ের উপর নির্ভর করে, আয় যেমনই হোক তোমাকে এটা ভোগ করতেই হবে, তোমার লাগবেই। আচ্ছা, আরটা আছে পরচিত ভোগ, যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে। এখানে আয় ধরলাম ভূমি অক্ষে, উপর ধরলাম আমরা পরচিত ভোগ ধরলাম। ইনকাম যদি হয় 0, পরচিত ভোগ হবে 0। ইনকাম যদি বের হয় মনে করো 20, পরচিত ভোগ মনে করো 10, অর্থাৎ আয় বাড়ছে, পরচিত ভোগ বাড়ছে। আয় যদি আরো বেড়ে যায়, পরচিত ভোগ মনে করো যে আরো বেড়ে গেছে। আর যদি আরো বাড়ে, পরচিত ভোগ কিভাবে আরো বাড়বে, অর্থাৎ আয়ের উপর এই ভোগটা নির্ভর করবে। এটাকে আমরা বলে থাকি যে পরচিত ভোগ, যে ভোগটা আয়ের উপর নির্ভর করে। আবার আয় 0 হলে এই পরচিত ভোগটাও 0 হবে। স্যার এটা কেমন? যেমন 2 জোড়ার উপরে তোমার যত কাপড় আছে সেগুলো হবে পরচিত ভোগ, 2 জোড়ার উপরে তুমি যেগুলো কিনো। আবার আমি তোমাকে বলি, মনে করো সাধারণ কাপড় হচ্ছে স্বয়ংক্রিয়তা ভোগ, কিন্তু ব্র্যান্ডের কাপড় সেটা হচ্ছে সাধারণ কাপড় হচ্ছে স্বয়ংক্রিয়তা ভোগ, আর ব্র্যান্ডের কাপড়গুলো হচ্ছে পরচিত ভোগ। তোমার ইনকাম বাড়লে তখন তুমি ব্র্যান্ডের কাপড় কিনতেছো, আদারওয়াইজ তুমি কিন্তু ব্র্যান্ডের কাপড় কিনতে পারছো, নর্মাল কাপড় কিনতেছো। কেমন? এই জিনিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। অর্থাৎ আয়ের উপর যেটা নির্ভর করে না, যেই ভোগটা, সেটাকে আমরা বলি স্বয়ংক্রিয়তা ভোগ। আর যে ভোগটা আয়ের উপর নির্ভর করে সেটাকে আমরা বলি পরচিত ভোগ। ক্লিয়ার? চারটায় ক্লাস নেওয়ার কথা ছিল না, 4টায় ক্লাস নেব কখন বলেছি? আমি তো একবার বলি না, 3টায় বলছি উল্টা, সেটা 3:30টায় নিচ্ছি। তাহলে আমরা কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? তাহলে যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে না সেটা স্বয়ংক্রিয়তা ভোগ, যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে পরচিত ভোগ। আয় 0 হলে এই ভোগটা স্থির বা করতে হয়, আয় 0 হলে এই পরচিত ভোগ কি হবে? 0 হবে। আচ্ছা ফাইন। এরপরে দেখো আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ভোগ অপেক্ষক পড়বো আমরা, ভোগ অপেক্ষক। এর আগে বলি অপেক্ষক কাকে বলে, ভোগ অপেক্ষক পরে। অপেক্ষক পড়েছি আমরা ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 2-তে, মানে ভোক্তা উৎপাদকের আচরণের মধ্যে, সেখানে আমরা অপেক্ষক বিষয়টা পড়েছি। অপেক্ষক মানে কি? স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার একটা গাণিতিক প্রকাশ, সেটাকে অপেক্ষক বলে। কেমন? তো ভোগ অপেক্ষক কি? তোমাকে মনে রাখতে হবে ভোগ কিসের উপর ডিপেন্ড করে। একটু আগে তোমাদেরকে বলছি, ভোগ ডিপেন্ড করে মানুষের আয়ের উপর, ইনকামের উপর। বুঝছো? তাহলে আমি যদি বলি ভোগ অপেক্ষক কি, তাহলে ভোগের ক্ষেত্রে স্বাধীন হচ্ছে মানুষের আয়, তার মানে মানুষের আয়ের উপর ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে বলবো আমরা ভোগ অপেক্ষক। তাহলে আগে শোনো, অপেক্ষক কি? স্বাধীন চলকের ও অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, বা স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে বলা হয় অপেক্ষক। আর ভোগ অপেক্ষক হচ্ছে আয়ের উপর, ভোক্তার আয়ের উপর ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা বলবো ভোগ অপেক্ষক। তাহলে এখানে বলছে কোনো ব্যক্তির আয়ের সাথে ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক বলে। এখানে একটা ভোগ অপেক্ষক লিখেছে, কি লিখেছে? যে সি সমান এ প্লাস বি ওয়াই। এটা আসলে একটা সহজ রূপ। সহজ রূপ মানে হচ্ছে এই ফরম্যাটে আমাদের সাধারণত ভোগ অপেক্ষক থাকে। এইটা একটা ফরম্যাট আছে, আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে সি সমান, হ্যাঁ আরেকটা ফরম্যাট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সি সমান শুধু বি ওয়াই। এই ফরম্যাটেও থাকতে পারে। এইটাকে বলা হয় একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক, এটাকে বলা হয় দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। হ্যাঁ, এটা নিয়ে একটু পরে কথা বলবো, আপাতত এটুকু বুঝে নাও যে এটা স্বল্পকালীন, এটা দীর্ঘকালীন। ঠিক আছে? তাহলে এই ফরম্যাটে থাকতে পারে। যেমন ধরো সি সমান, এখানে বি ওয়াই মানে ফরম্যাট হচ্ছে এটা, মনে করি এখানে 0.5y সাপোজ, হ্যাঁ এইভাবে থাকে আর কি, সংখ্যা দিয়ে এক্স্যাক্টলি যদি হয়। আর এটা মানে সহজ রূপ মানে হচ্ছে এখানে একটা ধ্রুবক থাকবে, এখানে ওয়াই থাকবে, সেটা বোঝাচ্ছি। এখানে সেম এ আর বি দুই জায়গায় ধ্রুবক থাকবে দুইটা, এই যে এটার মতো 100, 0.5 সবসময় যে 100 থাকবে এমন না, 0.5 থাকবে এমন না, সবসময় যে কোনো ধ্রুবক থাকতে পারে। হ্যাঁ, এবং ওয়াই থাকবে, এখানে সি থাকবে। এটাকে বলা হয় স্বল্পকালীন ভোগ অপেক্ষক, এটাকে বলা হয় দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। বুঝছো? তাহলে আমরা ভোগ অপেক্ষক পড়তেছিলাম, বুঝছো?
তো ভোগ অপেক্ষক দুই প্রকার, সেটা একটু পরে বলবো। আপাতত এখানে বলতেছি, জাস্ট একটা এক্সাম্পল দিছি এখানে, জি সমান a প্লাস বি ওয়াই। আমি একটু বলি, এখানের মধ্যে এই যে a বা 100 আছে, এইটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ, আর এই যে বি ওয়াই এটাকে বলা হয় পরচিত ভোগ। তার মানে এখানে শুধু বি ওয়াই আছে, তার মানে এখানে শুধু পরচিত ভোগ আছে। তাহলে শোনো, স্বল্পকালীন ভোগ অপেক্ষকে দুই ধরনের ভোগ থাকবে, ভোগ ব্যয় থাকবে। এক স্বয়ংভূত ভোগ, আরটা হচ্ছে পরচিত ভোগ। স্বল্পকালের ক্ষেত্রে দুই ধরনের ভোগ ব্যয় থাকবে, একটা স্বয়ংভূত ভোগ, একটা পরচিত ভোগ। আর দীর্ঘকালীন ভোগ ব্যয়ের মধ্যে একটাই ভোগ থাকবে, শুধু পরচিত ভোগ, কোনো স্বয়ংভূত ভোগ থাকবে না। আমরা কি বুঝছি? তাহলে কি বলছি, স্বল্পকালের ক্ষেত্রে দুই ধরনের ভোগ ব্যয় থাকবে, মানে স্বল্পকালীন ভোগ অপেক্ষক দুই ধরনের ভোগ থাকবে, স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ। আর দীর্ঘকালীন ভোগ ব্যয় শুধু একটাই ভোগ থাকবে, শুধু পরচিত ভোগ। এখন প্রশ্ন তোমাদের থাকতে পারে, স্যার এটাকে কেন আমরা স্বয়ংভূত ভোগ বলতেছি, এটাকে কেন আমরা পরচিত ভোগ বলতেছি, সেটা, তাই না? আচ্ছা, আগে আমি একটু ওটা বলে ফেলি যে ভোগ অপেক্ষক দুই প্রকার, সেটা একটু বলে ফেলি। এই যেখানে আছে ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষক দুই প্রকার, স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। হ্যাঁ, তো স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিয়ে কথা শুরু। তাহলে কি বলছে, যে একটু আগে বলে দিলাম তোমাকে, এটা হচ্ছে একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক, যে এটা সহস্রূপ হচ্ছে a প্লাস বি ওয়াই, এই ফরম্যাটে থাকবে। এখানে প্লাস থাকবে, এখানে একটা দুর্ভোগ, এখানে দুর্ভোগ, আর এখানে ওয়াই, এখানে সি থাকবে, অর্থাৎ এখানে দুর্ভোগ, এখানে দুর্ভোগ, প্লাস ওয়াই সি এভাবে থাকবে। তো এটাকে আমরা বলতেছি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক, বুঝছো? কেন বলছে, যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হয় তাকে বলা হয় স্বল্পকালীন ভোগ অপেক্ষক। অর্থাৎ যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হবে সেটাকে আমরা বলি স্বল্পকালীন ভোগ অপেক্ষক। তাহলে এখানে একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, একটা পরচিত ভোগ। স্যার আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাম যে কেন এটা স্বয়ংভূত ভোগ, কেন এটা পরচিত ভোগ। শোনো, আমি তোমাকে বলি, মনে করো আমি যদি বলি স্বয়ংভূত ভোগ কি, তোমাদের একটু আগে বলছিলাম আমরা যে স্বয়ংভূত ভোগ, এই যে স্বয়ংভূত ভোগ, এই স্বয়ংভূত ভোগ কি, যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে না, আয় যেমনই হোক এই ভোগটা স্থির থাকবে, ফিক্স থাকবে, সেটাকে তো স্বয়ংভূত ভোগ পড়ছি না। তাহলে আমি যদি বলি, মনে করো এই সূত্রের মধ্যে আমি যদি মান বসাই, মনে করো লিখলাম সি সমান 100 যোগ 0.5 ওয়াই, এই ওয়াইয়ের জায়গায় আমি শূন্য বসালাম, এই ওয়াইয়ের জায়গায় শূন্য বসাইছি, গুণাকার আছে তো সেজন্য এখানে গুণ দিচ্ছি, 0.5 এর সাথে ওয়াই গুণাকার আছে সেজন্য। তাহলে আমি ইনকাম শূন্য বসাচ্ছি, বুঝছো? ইনকাম শূন্য মানে একজন ব্যক্তির আয় শূন্য, ওয়াই মানে হচ্ছে আয়, ইনকাম। তাহলে আমি যদি বলি 100 প্লাস 0.5 এর সাথে 0 গুণ করলে আনসার হবে 0। তুমি 0 এর সাথে যাই গুণ করো, আনসার হবে কি 0। তাহলে সি সমান কত বের হলো, সি হচ্ছে 100 যোগ 0, তার মানে 100 বের হয়ে যাচ্ছে। তো কি দেখতে পাচ্ছ, আমাদের ইনকাম শূন্য হলেও, এই আয়টা শূন্য হলেও, ওয়াই এর মান শূন্য হলেও একটা ভোগ ব্যয় তাকে বহন করতে হয়, সেটা হচ্ছে 100 টাকা। এইটাকে তাই আমরা স্বয়ংভূত ভোগ বলি। অর্থাৎ ইনকাম শূন্য হলে যে ভোগ ব্যয় বহন করতে হয় সেটাকে আমরা স্বয়ংভূত ভোগ বলছিলাম, তাই না? এটা আবার দেখো, ইনকাম যদি বাড়েও, মনে করো ইনকামটা এখানে শূন্য না হয়, এখানে 100 বসাইছি মনে করো, তাহলে এটা গুণ করলে হবে 50, এই যে 50। তো এইটা চেঞ্জ হচ্ছে, এই পাশেরটা চেঞ্জ হয়েছে, 0 থেকে 50 হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আগের মধ্যে আছে। দুইটা যোগ করলে কিন্তু 150 হবে, তার মানে স্বয়ংভূত ভোগ আর পরচিত ভোগ দুইটাই যোগ করে এখানে কত হবে, 150 হবে, তাই তো? তার মানে এই ভোগটা কিন্তু স্থির, এই স্বয়ংভূত ভোগ তোমাকে সবসময় করতে হচ্ছে, কিন্তু এই ভোগটা হচ্ছে পরিবর্তনশীল। এটা প্রথমে ছিল 0, এখন যখন এখানে 100 বসাইছে এটা কত হয়ে গেছে, 50 হয়ে গেছে। তার মানে এটাকে বলা হয় পরচিত ভোগ। এই জিনিসটাকে আমরা পরচিত ভোগ বলতেছি, এটাকে পরচিত ভোগ বলা হয়। কারণ এটা ওয়াই শূন্য হলে, ওয়াই মান শূন্য হলে এটা শূন্য হয়, ওয়াই মান 100 হলে এটা 50 হয়েছে, ওয়াই মান 200 হলে তখন এটা 100 হয়ে যাবে। এখানে যদি আমরা 200 বসাই, তাহলে 200 ইন্টু 50, 0.5 গুণ করলে এটা হয়ে যাবে তখন 100। অর্থাৎ এটাকে বলা হয় পরচিত ভোগ, এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। আমার কথা বুঝছো কিনা একটু বলো সবাই, কথা বুঝছো কিনা একটু বলো। তাহলে এখানে হচ্ছে এই 100টা ফিক্সড, তুমি ওয়াই মান শূন্য বসালে এটা তোমাকে বহন করতে হবে। আর এই 0.5 এটা হচ্ছে পরচিত ভোগ, ইনকাম শূন্য হলে এটা মান শূন্য হয়, ইনকাম 100 হলে এটা মান 50 মনে করো, ইনকাম 200 হলে এটা মান 100 হবে, যাই থাকুক। এখানে 0.5 যে অলওয়েজ থাকবে এমন আবার কিন্তু না। আমি আবার বলছি, এখানে যে 100 অলওয়েজ সেম থাকবে বা 0.5 সেম থাকবে এমন না, এরকম হতে পারে। মনে করো সি সমান 50 প্লাস 0.2 ওয়াই, এরকম হতে পারে। হ্যাঁ, আবার হতে পারে সি সমান যে মনে করো যে 70 প্লাস 0.65 ওয়াই, এরকমও হতে পারে, নো প্রবলেম। তবে মনে রাখবা এটা, এই যে এই আনসারটা, এটার মান হচ্ছে 0-র চেয়ে বড় হবে, 1-এর চেয়ে ছোট হবে, এই জায়গায়। হ্যাঁ, 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট কি, 0-র চেয়ে যদি বড় হয় একটা সংখ্যা, 1-এর চেয়ে যদি কি হয়,
একের চেয়ে যদি কি হয় ছোট হয় একটা সংখ্যা তাহলে কত হবে, যেমন 0.5 হইতে পারে, হ্যাঁ 0.25 হইতে পারে, 0.1 হইতে পারে, অসংখ্য অগণিত সংখ্যা লিখতে পারি আমরা, চাইলে না অগণিত সংখ্যা হইতে পারে। হ্যাঁ এগুলোকে বলা হয় যে এইটা, হ্যাঁ এখানে যে মানটা হবে সেটা। আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা একটা নাম আছে, আমি নামগুলো একটু ক্লিয়ার করি তোমাদেরকে, প্রত্যেকটা কি কি নাম আছে। যেমন তোমরা সি মানে অলরেডি জানো, ভোগ ব্যয়, কনজাম্পশন এক্সপেন্ডিচার ভোগ ব্যয়। আর এই 100কে বলা হবে শয়ের মধ্যে ভোগ। আর এই 0.5কে বলা হবে, 0.5 ওয়াইকে বলা হবে, পুরোটাকে বলা হবে পরচিত ভোগ। আবার আলাদা করে যদি বলি 0.5 আর ওয়াইকে কি বলা হয়, 0.5 এই যে শুধুমাত্র 0.5 যেটা আছে, শুধু 0.5, এই যে শুধু 0.5, এটাকে বলা হবে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, বা প্রান্তিক ভোগ প্রবণতা বলা হয়। এই 0.5কে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি বলা হয়। হ্যাঁ আর এই ওয়াইকে বলা হয় আয়, আমাদের ইনকাম আর কি। হ্যাঁ তাহলে এই এমপিসি সম্পর্কে আমাদের কিছু কথাবার্তা আছে। আমরা তাহলে স্বল্পকালটা বলছি, স্বল্পকালটা হচ্ছে কোনটা, স্বল্পকালে এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, যেখানে কি থাকবে স্বয়ংভূত ভোগ, স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ উভয় ভোগেই থাকবে। এই 0.5 সম্পর্কে একটু পরে আরেকটু কথা বলবো আমি, এমপিসি কেমন হয়, এটা ধর্ম কি, কিভাবে হয়, এটা মানে কি, সবকিছু বলবো একটু পরেই। তাহলে আপাতত এটুকু বুঝো, স্বল্পকালীন ভোগ অপেক্ষক মানে হচ্ছে যেখানে স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হয়, এইটুকু। আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষক কি, এখানে আছে আমি দেখাচ্ছি একটু। এই যে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক মানে হচ্ছে যেই ভোগ অপেক্ষককে শুধু পরচিত ভোগকে বিবেচনা করা হবে সেটাকে আমরা বলি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। যেমন ধরো সি সময় শুধু 0.5 ওয়াই লিখছে, এটা যে কোনো সংখ্যা হতে পারে, 0.25 ওয়াই বা 0. মনে করো যে সি সমান আমরা লিখতে পারি, হ্যাঁ সি সমান আমরা লিখতে পারি তোমার হচ্ছে 0.75 ওয়াই, এরকম যে কোনো সংখ্যা হতে পারে। এটা আমরা কি বুঝতেছি একটু একটু হলেও? সাদিকুর তালুকদার বলছে আমি আবার শেয়ার হতে চাচ্ছি, এটা রাজনৈতিক ক্লাস নাকি অর্থনৈতিক ক্লাস? রাজনৈতিক ক্লাসে কি দেখছো এখানে? তুমি যে মাথা খারাপ তোমার সেটা জানে বাসায়? এই বাসায় বলে দিও, বেঁধে রাখতে বলিও তোমাকে, বুঝছো? এখান থেকে ম্যাথ দিবে, এই যে আমরা একটু পরে করব ম্যাথ, আগে আমরা বেসিক ক্লিয়ার করতেছি, বুঝছো? মানে স্বয়ংভূত ভোগ কি পরচিত ভোগ কি সেটা বলতেছি। তাহলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, স্বল্পকালীন ভোগ অপেক্ষক দুইটা আমরা বুঝতে পারছি, কেমন? ওকে ওকে এখন আসো, ওই যে ওটা বলছিলাম যে আমরা এই এই 0.5 এটা সম্পর্কে আমরা কিছু কথা বলি। এটার নাম হচ্ছে এমপিসি, মানে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম বা প্রান্তিক ভোগ প্রবণতা। হ্যাঁ এটা সম্পর্কে আমরা কিছু কথা বলি। এখানে বলছে প্রান্তিক ভোগ প্রবণতা সম্পর্কে কিছু কথা, প্রান্তিক ভোগ প্রবণতা সম্পর্কে কিছু কথা বলছে। একজন মানুষের আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয় যে হারে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। বিষয়টা হচ্ছে এমন, আমি যদি বলি কারো ইনকাম 100 টাকা, হ্যাঁ সেখান থেকে বেড়ে মনে করো 200 টাকা হয়েছে, তার মানে তার ইনকামের চেঞ্জ হয়েছে 100%। এটার ফলে তার ভোগ ব্যয় মনে করো আগে ছিল 50, এখন হয়েছে মনে করো যে আগে ছিল 50, এখন হয়েছে মনে করো 60। আগে ছিল 50, এখন হয়েছে কত ভোগ ব্যয়, এখন হয়েছে 60। তার মানে এখানে আসলে বৃদ্ধি পাইছে কত জানো, 20%। এই যে 20%, অর্থাৎ কারো ইনকামের পরিবর্তনের ফলে হ্যাঁ কি পরিমাণ তোমার ভোগ ব্যয়টা চেঞ্জ হচ্ছে, এটাকেই বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ তোমার ইনকামের পরিবর্তনের ফলে, বা তুমি বলতে পারো তোমার ইনকামের কত অংশ তুমি ভোগ ব্যয় করবা সেটা নির্ধারণ করে দিবে এই এমপিসি। যেমন এখানে আমরা লিখতেছি কি সি সমান 100 যোগ, আচ্ছা দীর্ঘকালটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, স্বল্পকালটা লিখে দীর্ঘকালটা লিখি। মনে করে লিখলাম 0.5 ওয়াই লিখছি, ভালো করে শুনবো আমার কথা। তাহলে এই 0.5 দিয়ে আসলে কি বোঝাচ্ছে, আমি যদি বলি কোন একজন ব্যক্তির ইনকাম হচ্ছে 100 টাকা, ভালো করে শুনবা, 100 টাকা কোন একজন ব্যক্তির ইনকাম, তাহলে তার ভোগ ব্যয় কত হবে জানো, 0.5 দ্বারা বোঝাবে 50%, তার 50% হবে ভোগ ব্যয়। অর্থাৎ তার ইনকাম যে 100 টাকা হয়, তাহলে 0.5 সাথে 100 গুণ করে দাও, তার আসতে হবে 50। দেখছো, তাহলে তার ইনকামের অর্ধেক টাকা, মানে 0.5 বিদায় মানে 50% বোঝাচ্ছে, অর্ধেক টাকা সে ভোগ ব্যয় করে। আর এই জায়গায় যদি 0.5 না হয় এরকম হতো যে সি সমান 0. মনে করো 20 বা 2y, সেম কথা, 20 বা 2y একই কথা, 20 এটা না দিলেও চলে। হ্যাঁ
তাহলে সি সমান আমরা লিখতে পারি, এটা যদি আমরা 100 বসাই 0.2 অথবা 0.20 ইন্টু যদি 100 বসাই দিই, তাহলে তার মানে হচ্ছে এইটার মানে হচ্ছে যে তোমার 20%, অর্থাৎ 100 ইন্টু যদি 0.20 গুণ করো তাহলে হবে 20। তার মানে তার ইনকাম 100 টাকা হলে তার 20% বা 20 টাকা সে ভোগ ব্যয় করতেছে। তাহলে এমপিসি দ্বারা কি বোঝাচ্ছে যে তার ইনকামে সে কত অংশ ভোগ ব্যয় করতেছে সেটা। আমার কথা ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছি? তার ইনকামের কত অংশ সে ভোগ ব্যয় করতেছে এটা নির্ধারণ করে থাকে এমপিসি। তো আমি একটু তোমাদেরকে বুঝাই বলি এই এমপিসির মানটা কি কি হইতে পারে। শোনো, প্রথমে এখানে আছে যে এমপিসির ভ্যালুটা, এই যে এমপিসির ভ্যালু, এই এমপিসির ভ্যালুটা 0-র চেয়ে বড় হয়, 1-এর চেয়ে ছোট হয়। এমপিসির ভ্যালু 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। এখন প্রশ্ন স্যার কেন 0-র চেয়ে কেন বড় হইতে হবে, 1-এর চেয়ে কেন ছোট হইতে হবে? সাপোজ মনে করতেছি আমি এমপিসির ভ্যালু 1 ধরলাম, আমি 1 ধরলাম, 1, এই যে 1-এর চেয়ে ছোট বলছি তো, 1-এর চেয়ে ছোট না হয়ে মনে করো 1 ধরলাম আমি। যেমন তো লিখলাম সি সমান 1y লিখছি আমি, ভালো করে শুনবো আমার কথা। তাহলে এমপিসির ভ্যালু এখানে কত বসাইছি 1। তাহলে 1 হলে কি প্রবলেম হয়? সি সমান 1 ইন্টু মনে করো তোমার ইনকাম হয়েছে 100 টাকা, y এর মান 100 টাকা বসাইছি, তাহলে সি সমান 1 ইন্টু 100, তার মানে 100 টাকা। আবার মনে করে লিখলাম সি সমান 1 ইন্টু y, তার মানে লিখলাম সি সমান এই y জায়গা মনে করে আমি লিখলাম 1 ইন্টু মনে করে লিখলাম 200 লিখলাম, হ্যাঁ 1 ইন্টু 200, অর্থাৎ এখানে আমি y এর মান 200 বসাইছি। তাহলে সি এর মান কত হবে 1 ইন্টু 200, তার মানে 200। তাহলে দেখো একজন মানুষের ইনকাম যত তার পুরোটাই সে ভোগ ব্যয় করে ফেলতেছে। একজন মানুষের ইনকাম যত তার পুরোটাই সে দীর্ঘকালে ভোগ ব্যয় করে ফেলতেছে। এটাকে আসলে সম্ভব কিনা? একজন মানুষের যে ইনকাম দীর্ঘকালে সে তার পুরোটাই কি করে ফেলতেছে, ভোগ ব্যয় করে ফেলতেছে। দীর্ঘকাল কেন বলতেছে? কারণ এই যেখানে দীর্ঘকাল ভোগ কপি লাগছে সেজন্য। তাহলে একজন মানুষের যে ইনকাম, সেই ইনকামে সে পুরোটাই ভোগ ব্যয় করে ফেলে এমন কিন্তু হয় না, বুঝছো? একজন ইনকাম মানুষের যে ইনকাম তার হয়তো সে এমন হতে পারে যে একদম 100 টাকার মধ্যে 90 টাকা খরচ করে ফেলতেছে, কিন্তু টোটালি 100 টাকা খরচ করতেছে এমন কিন্তু হইতে পারে না। সেজন্য এই এমপিসি ভ্যালুটা কাছে ছোট হইতে হবে। ওকে ফাইন। আবার 0 হলে কি সমস্যা? এই যে এমপিসি ভ্যালু 0 হলে কি সমস্যা? আমি যদি এখানে তোমাদেরকে দেখাই, আমি এই অঙ্কের মধ্যে এখানে আমি 0 বসা দিলাম, এখানে আমি 0 বসা দিলাম, তাহলে 0 ইন্টু y, তাহলে এখানে কত হয়ে যাবে তখন? হ্যাঁ তখন এখানে কত হয়ে যাবে দেখো, তখন এখানে হয়ে যাবে 0 ইন্টু 100, তার মানে কি 0-এর সাথে 100 গুণ আসতে হবে 0। তার মানে তার ইনকাম যত তার কোনো কিছুই সে ভোগ করতেছে না দীর্ঘকালে। এখানেও সেম, এখানে যদি আমি বলি যে তার এখানে 0y লিখে নিলাম, 0y, এখানে 100 জায়গায় আমি y জায়গায় আমি 200 বসালাম, যতই বসাই না কেন আমাদের ফাইনাল আনসার কি আসবে? 0-এর সাথে তুমি যাই গুণ করো, 0-এর সাথে তোমাকে গুণ করে দিলে তুমিও 0 হয়ে যাবা, বুঝছো? তো আনসার 0। তার মানে এই এমপিসির ভ্যালুটা 0 হইলে একজন মানুষ যে ইনকাম করে দীর্ঘকালে তার কোনো কিছুই ভোগ করে না এমনও হইতে পারে না। একজন মানুষ যে ইনকাম করতেছে তার কোনো কিছু সে ভোগ করে না এমনও হইতে পারে না, বুঝছো? তাহলে সি সমান 0 আর সি সমান 0 হচ্ছে আমার ইনকাম যেমনই হোক, এটা কখন হবে? যখন এমপিসি ভ্যালু 0 হবে। তাহলে স্যার কত হবে? 1-এর চেয়ে ছোট, 0-এর চেয়ে বড়, যে কোনো সংখ্যা হইতে পারে। তো দেখো এই এমপিসি ভ্যালুর উপর কিন্তু ডিপেন্ড করে একটা দেশ কেমন সেটা ডিপেন্ড করে থাকে। এক্সাম্পল দেখো কেমনে, আমি যদি বলি একটা দেশের মানুষ এর সি সমান দেওয়া আছে 0.9y দেওয়া আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে তার ইনকাম যদি 100 টাকা হয়, আমি যদি বলি 0.9 ইন্টু 100, মানে একজন মানুষের ইনকাম 100 টাকা, একটা দেশের মানুষের ইনকাম 100 টাকা, তার 0.9 সাথে 100 গুণ করলে আসতে হবে 90। তার মানে একজন মানুষের ইনকাম 100 টাকা হলে তার 90 টাকা সে ভোগ ব্যয় করে ফেলে। আরেকটা দেশ মনে করো যে দেশে লিখছি সি সমান 0.2y, তার মানে সি সমান আমরা লিখতে পারি 0.2 ইন্টু y জায়গায় আমরা 100 বসা দিলাম, তার মানে সি সমান 0.2 ইন্টু 100 যদি গুণ করে দিই আমরা তাহলে হবে 20 টাকা। তাহলে দেখো একজন মানুষ যে ইনকাম করে তার 90 টাকা খরচ করে ফেলে এই দেশটার মধ্যে বা এখানে, আর এটার মধ্যে একজন মানুষ যে ইনকাম করে তার মাত্র 20 টাকা সে ভোগ ব্যয় করে। তাহলে এটা দিয়ে কি বুঝতেছো যে এমপিসির ভ্যালু যত শূন্যের কাছাকাছি হবে, শূন্যের কাছাকাছি হচ্ছে 0.1 0.2 এরকম হবে বা 0.20 0.25 এরকম হবে, সেটা দ্বারা বোঝাবে তার ইনকামের সে 20% 10% এরকম খরচ করতেছে। আর একটা দেশের এমপিসির ভ্যালু যদি 0.9 0.8 0.95 0.85 বা এরকম টাইপসের হয়, মানে 1-এর কাছাকাছি হয়, তার মানে বোঝাবে তার ইনকামে তার বেশিরভাগ অংশ সে কি করে ফেলে, 90% 80% সে ভোগ ব্যয় করে ফেলে।
আমার কথা কি বুঝছো? তাহলে এটা তো একটা জিনিস বুঝতেছি কি, যদি একটা উন্নয়নশীল দেশ হয় বা অনুন্নত দেশ হয়, যেমন বাংলাদেশের মতো দেশ, সেই দেশের ক্ষেত্রে এই সিনারিও দেখা যায় যে একটা মানুষের যে ইনকাম হতেছে তার 90% 80% তারা ভোগ ব্যয় করে ফেলে, খরচ করে ফেলে। কারণ উন্নয়নশীল বা উন্নত দেশের ক্ষেত্রে ইনকাম কম হয় মানুষের, যার কারণে তাদের ভোগ ব্যয় বেশিরভাগই করে ফেলতে হয়। যেমন বাংলাদেশে মনে করো যে বেশিরভাগ, আমি যদি গড় মনে করো যে বেতন বলি বাংলাদেশের মানুষের যারা চাকরি করে, তাহলে গড় বেতন আমার মনে হয় সর্বোচ্চ 20-25 হাজার হবে, এর উপর হবে না। তো একটা ফ্যামিলি চালাইতে তো তোমার 20,000 টাকা যদি ইনকাম হয় মনে করো একটা ফ্যামিলিতে চাকরি করে, সেখানে তো 18,000 টাকা, 15,000 টাকা, 17,000 টাকা, 19,000 টাকা খরচই হয়ে যাবে। কিছু কিছু থাকবে 20,000 সব খরচ হয়ে যাচ্ছে। তার মানে সেটা উন্নয়নশীল বা উন্নত দেশের ক্ষেত্রে হয় এমপিসি ভ্যালু 1 এর কাছাকাছি। আর উন্নত দেশের ক্ষেত্রে যে দেশে বেতন অনেক বেশি ভালো, সেই দেশগুলোতে এমপিসি ভ্যালু 0-র কাছাকাছি হয়, যেমন 0.2 বা 0.1 এরকম হবে। কেন? সেখানে যে ইনকাম হয় তার একটা ক্ষুদ্র অংশ তাদের ব্যয় করতে হয়। মনে করো সেখানে ইনকাম হচ্ছে 2 লাখ টাকা মাসিক ইনকাম, খরচ হয় মনে করো যে 50,000 টাকা, তাহলে দেখা যাচ্ছে তার 25% সে খরচ করতেছে তার ইনকামের। বোঝা গেছে? এটা বোঝাচ্ছি। তাহলে উন্নত দেশের ক্ষেত্রে এমপিসির ভ্যালু 0.2 এর কাছাকাছি হয়, আর অনুন্নত বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এমপিসির ভ্যালু এমপিসির মান 0.9 এর কাছাকাছি হয়। দেখো তো বুঝতে পারছি কিনা কথা? আমরা কি বুঝতে পারছি এটা? এমপিসি সম্পর্কে ক্লিয়ার সবার? তাহলে আমরা স্বল্পকাল তো পড়ছি। দেখো এই যে ভোগ অপেক্ষক 2 প্রকার, আমি একটু আবার প্রথম থেকে রিক্যাপ করে আসি। হ্যাঁ, প্রথম থেকে একদম শুরু থেকে আসি। আমরা এখান থেকে ছিলাম এই যে উৎপাদন সামগ্রিক ব্যয় থেকে, যেখানে আমরা সিআইজি এইগুলোতে আমরা ডিটেলস আলোচনা করতেছিলাম। সি এ সম্পর্কে, সি মানে ভোগ ব্যয়, এটা ভোগ ব্যয় মানে হচ্ছে ভোগ দুজনের হয়, স্বয়ংক্রিয় ভোগ, পরিচিত ভোগ। আর ভোগ অপেক্ষক বলছিলাম আমরা, ভোগ অপেক্ষক মানে হচ্ছে 2 ধরনের ভোগ অপেক্ষক হয়ে থাকে, একটা স্বল্প একটা দীর্ঘকালীন। স্বল্পকালের ক্ষেত্রে ভোগ ব্যয় স্বয়ংক্রিয় ভোগ আর পরিচিত ভোগ থাকে। হ্যাঁ, আর দীর্ঘকালের ক্ষেত্রে একটাই থাকে, শুধু পরিচিত ভোগ থাকে। আর স্বল্পকালের মধ্যে এখানে আমরা আবার এই 0.5 বা এমপিসি সম্পর্কে ডিটেলস বলতেছিলাম। ঠিক আছে, এমপিসি সম্পর্কে আমরা ডিটেলস বলছি। এমপিসি বলে 0 চেয়ে বড় হবে, এক্ষেত্রে ছোট হবে, আর এক হইতে পারবে না, শূন্য হইতে পারবে না, কেন সেটা বলছি। আর কেমন হবে অন্য দেশের ক্ষেত্রে, অন্য দেশের ক্ষেত্রে, অনুন্নত দেশের ক্ষেত্রে, সেটাও আমরা বলেছি। কেমন? এই হচ্ছে আমাদের যা পড়াইছি। এরপর আসো, এখন মজা লাগবে। হ্যাঁ, এখন তোমাদের খুবই মজা লাগবে এগুলো করতে। তাহলে আমরা দীর্ঘকালটা বলে ফেলছি, ঠিক আছে? এখন আসো, বলছে ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা অঙ্কন। একদম সিম্পল। তোমরা চাহিদা রেখা করছো না? চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা, যোগান সমীকরণ থেকে যোগান রেখা করছো না? সেম প্রসেস এখানে। দেখো এখানে দেওয়া আছে সি সমান 100 + 0.5 হয়। আচ্ছা, তোমরা আমাকে আগে বলো, আগে এটা কি স্বল্পকালীন ভোগ অপেক্ষক নাকি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক? আগে এটা বলো কমেন্ট বক্সে। কয়টা অধ্যায় ক্লাস হয়েছে? সবগুলো অধ্যায় ক্লাস হয়েছে, শুধু 10 মধ্যে বাকি আছে, সেটা আজকে সন্ধ্যা 7:23 হবে। এবং সবগুলো ক্লাসের লিঙ্ক আমার পড়ালেখা পেজে, এই গ্রুপে পেজে আমি পোস্ট করে দিয়েছিলাম। একটা রুটিন দিয়েছি, রুটিনের নিচে আমি কমেন্ট বক্সে পোস্ট করে দিয়েছিলাম। এমডি রাহাত বলছে বুঝিনি কিছু। আচ্ছা রাহাত, তুমি এত অবস্থালে কেমন হবে? হ্যাঁ, একদম বুঝো না এমন তো বলা যাবে না, তুমি বুঝছো তো? হ্যাঁ, এই যে সি কি, 100 কি, 0.5, এটা তো পড়তে পারতেছো নাকি? কিন্তু হয়তো তুমি কনসেপ্টে ধরতে পারতেছো না। হ্যাঁ, তোমাকে ক্লাসটা শুরুতেই করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। ঠিক আছে রাহাত? একদমই বুঝিনি বললে, কিছুই বুঝিনি বললে, তাহলে তো তুমি এই যে এটা লেখাটা করতে পারতেছো না। এটা কি বলছে, এই লেখাটা তুমি বুঝতেছো না। এই যে এটা কি জিনিস, এটা পড়ালেখার লোগো, এই যে এটা স্মার্ট বোর্ড। হ্যাঁ, এই যে এগুলো বাংলা লেখা, এগুলো ইংরেজিতে লিখছি, একটা সমীকরণ লিখছি, ভোগ সমীকরণ, তুমি কিছু বুঝতেছো না। এরকম কিছু এরকম হবে যদি কিছুই না বুঝো। কিছু তো বুঝতেছো অন্তত পক্ষে। স্বল্পকালীন, এই যে সবাই আনসার করে ফেলেছে। হ্যাঁ, তাহলে আনসার হবে
স্বল্পকালীন। তাহলে দেখো এটা স্বল্পকালীন কেন, কারণ এখানে স্বল্পত ভোগ পর্জিত ভোগ দুই ধরনের ভোগে আছে। ওকে ফাইন। এখন তুমি যখন একটা চিত্র আঁকবা তুমি দেখবে একটা সমীকরণের মধ্যে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক। তোমাদেরকে একটু আগে বলছি আমি যে মানুষের আয়ের উপর ভোগ ব্যয় ডিপেন্ড করে, তার মানে আয়টা হচ্ছে স্বাধীন চলক। কি চলক? স্বাধীন চলক। আর এই যে সি এটা হচ্ছে আমাদের অধীন চলক। কি চলক? অধীন চলক, তাই না? তাহলে আমরা এখন ওই স্বাধীন চলকের বিভিন্ন মানের জন্য অধীন চলকের মানগুলো বের করে একটা সূচি করব, ঠিক আছে? একটা সূচি করে তারপর চিত্র আঁকবো, একদম সিম্পল, চাহিদা রেখার মতো, যোগান রেখার মতো, ঠিক আছে? চলো আমরা তাহলে করি। আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো যে এখানে আমাদের দেওয়া আছে, দেওয়া, আমার সাথে একটু করো তোমরা, দেওয়া আছে কি যে সি সমান 100 প্লাস 0.5y, এটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এটা পরীক্ষা আসবে কিন্তু ভোগ রেখা করতে বলবে, হ্যাঁ, ভোগ সমীকরণ থেকে। তো এটা আমাদের দেওয়া আছে, তো আমরা লিখবো এখানে y এর মানের জন্য সি এর মান বের করতে হবে, কেমন? তাহলে আমরা লিখবো y এর বিভিন্ন মানের জন্য সি এর মান নির্ণয় করি। কি লিখেছে? y এর বিভিন্ন মানের জন্য সি এর মান নির্ণয় করি। যেমন লিখছে y সমান, হ্যাঁ, y মান হচ্ছে এটা, y সমান আমরা মনে করব প্রথমে লিখছি 0 হলে, যে কোনো মান ধরতে পারবা, আমি যেমন ধরতেছি তেমন ধরতে হবে এমন কথা নাই। y সমান 0 হলে মনে করো আমরা সি এর মান বের করব যে 100 যোগ 0.5 ইন্টু 0, তাহলে আনসার কি? 100 যোগ 0.5 এর সাথে 0 গুণ করলে আনসার হবে, এর সাথে যাই গুণ করো 0 এর সাথে যাই গুণ আনসার 0 হয়, তার মানে আনসার হচ্ছে 100। ওকে ফাইন, তাহলে প্রথমটা পাই গেলাম। তারপর y সমান আমরা লিখবো, মনে করো 100 হলে লিখলাম, 100 হলে, তাহলে সি সমান লিখতে পারি 100 যোগ 0.5 ইন্টু 100, তাহলে আনসার হবে 100 যোগ 0.5 এর সাথে 100 গুণ করলে আনসার হবে 50, তাহলে আনসার হবে 150। বুঝতেছো? অনেকে বলতে পারো স্যার এখানে 0 লিখছি, এখানে 1 2 3 লেখা যাবে না? যাবে। এই যদি আমি 1 লিখি, ভালো করে বুঝবা বিষয়টা, এখানে যদি আমি 0 জায়গায় 0 লিখছি, এখানে 1 যদি লিখি, 1 100 না লিখে 1 লিখি, তাহলে এখানে 0.5 ইন্টু 1 হবে, আর 0.5 এর সাথে 1 গুণ করলে এখানে কত হবে? 0.5, তার মানে 100.5, 100 কত বের হবে? এখানে 5 বের হবে। 100.5, 101, আবার 101.5 এরকম বের হবে। তো এগুলো চিত্র আঁকতে কষ্ট হয়ে যাবে, 100 অনেক দূরে গিয়ে 100 হবে, তারপর 100.5 এগুলো বের করতে কষ্ট হবে, সেজন্য আমাদের একটু বড় দেখে সংখ্যা নিচ্ছি আমরা। হ্যাঁ, তোমরা করতে করতে আয়ত্তে চলে আসবে, কোন সমীকরণের জন্য কেমন তোমাকে মান ধরতে হবে, তুমি করতে করতে আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, তারপর চলে আসি y সমান আমরা লিখবো 200 হলে, মনে করো y সমান 200 হলে, তারপর আমরা লিখতে পারি c সমান 100 যোগ 0.5 ইন্টু আমরা লিখলাম 200, তাহলে আনসার হবে 100 যোগ 0.5 এর সাথে যদি 200 গুণ করা হয় তাহলে হবে 100, তার মানে আনসার হচ্ছে 200 হয়ে যাচ্ছে। আনসার কত? 200। এখন আমরা এখান থেকে একটা সূচি করবো, এরকম মিনিমাম 3টা করলে হবে, তুমি চাইলে 4টা করতে পারো, তবে 3টা করলে হয়ে যাবে। 0 100 200 3টা করছি তো, 3টা করলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা সূচি করে ফেলি। সূচির মধ্যে আমাদের থাকবে আয়, মানে ভোক্তার আয় থাকবে, আর এখানে থাকবে ভোগ ব্যয়। হ্যাঁ, ভোগ ব্যয়, যেটাকে আমরা বলি সি, এটা আমরা লিখলাম। তো দেখো আমাদের হচ্ছে আয় ছিল প্রথমে, এই যে আয় ছিল 0, এই যে আয় যখন 0 তখন সি এর মান হচ্ছে 100, আই যদি হয় y যদি হয় 100, তখন আমাদের সি এর মান হবে 150। তারপরে y যদি হয় 200, সি এর মান হবে তখন এটাও 200 হয়েছে। ওকে ফাইন, তাহলে আমাদের প্রথমে মান ধরছি, y এর মানের জন্য সি এর মানগুলো বের করছি, তারপর সূচি আঁকছি, তারপর চিত্র আঁকবো। সিম্পল চিত্র বলছে এই চিত্রে প্রত্যেকটা, এই চ্যাপ্টারের প্রত্যেকটা চিত্রে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা চিত্রে y, এই যে y আমাদের আয়, এটা হবে ভূমি অঙ্কে। হ্যাঁ, মেইনলি হচ্ছে যখন আমরা সামষ্টিক অর্থনীতি পড়ি তখন স্বাধীন চলকটা ভূমি অঙ্কে থাকে। হ্যাঁ, বেষ্টিক অর্থনীতি করলে তখন স্বাধীন চলকটা লম্ব অঙ্কে থাকে, যেমন তার দাম, সেগুলোর ক্ষেত্রে। তাহলে এখানে চলে আসে আমাদের আয়, যেটাকে আমরা বলছি y, ঠিক আছে? তো এটা ভূমি অঙ্কে থাকবে অলওয়েজ, এই চ্যাপ্টার প্রত্যেকটা ম্যাথে y ভূমি অঙ্কে। আর উপর হবে ভোগ ব্যয়, যেটাকে আমরা বলছি সি। তো দেখো আয় হয়েছে এখানে 0 100 200, আয় হয়েছে 0 100
200 সেম দ্রুত মেনটেন করবা, হ্যাঁ 0 100 200 তো আমরা সেম ধরতেছি 0 100 200 যেহেতু পার্থক্য সমান। আর এখানে হচ্ছে 100 150 200 তাহলে আমি 50 50 করে ধরি, তাহলে 50 100 150 200 সেম দ্রুত মেনটেন করবা, তাহলে 50 100 150 200। এবার বিন্দুগুলো বের করে ফেলি, 0 এর সাথে হবে 100, অর্থাৎ আই শূন্য হলে আমাদের ভোগ ব্যয় হবে, হ্যাঁ তাহলে কি হয়েছে দেখো, আই শূন্য হলে এই যে আই শূন্য হলে ভোগ ব্যয় হচ্ছে 100, আই শূন্য হলে ভোগ ব্যয় হচ্ছে 100, তার মানে প্রথমে তো এখানে এই বিষয়টা অনেকে পারে না, আই শূন্য হলে এই আই শূন্য হলে ভোগ ব্যয় 100, তার মানে প্রথমে তো এখানে আই 100 হলে ভোগ ব্যয় 150, আই 100 হলে ভোগ ব্যয় 150, আই 200 হলে ভোগ ব্যয় 200, আই 200 হলে ভোগ ব্যয় 200 এটা। এবার এই সবগুলো বিন্দু যোগ করে ফেলি, যে রেখাটা পাবো সেটাই হচ্ছে আমাদের সি সমান, আমরা সমীকরণটা লিখে দিই 100 যোগ 0.5y, এই যে হয়ে গেছে আমাদের উত্তর, আমরা ভোগ রেখা করে ফেলেছি। অলওয়েজ এই চ্যাপ্টারে অলওয়েজ ভূমিকে কি হবে, y হবে, কেমন? না সঞ্চয়রেখা করি না এখনো, হয়েছে? আচ্ছা সলভ করবো, বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, হ্যাঁ আমাদের সোমবারে আমাদের 17 তারিখে যে ক্লাসটা হবে তোমাদের, পরশুদিন মনে হয় 17 তারিখ, হ্যাঁ ওইটাতে আমরা সব বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, বুঝছো? আগে আমি বেসিক পড়াচ্ছি তোমাদেরকে, আগে তো বেসিক ঠিক করতে হবে, তুমি বোর্ড কোয়েশ্চেন করলে তো ওটা হুবহু কমন পড়বে না, আমি যা পড়াচ্ছি তোমাদের বেসিক একদম ক্লিয়ার করে ফেলতেছি, বুঝছো? তাহলে এটা আমি করে দিলাম, তোমরা এটা করো, এটা দীর্ঘকালে ভোগ হবে, এখান থেকে তোমাদের ভোগ রেখা আঁকতে হবে, সেম প্রসেস, ওয়াই এর মানের জন্য সি এর মানগুলো বের করে সূচি করবা, চিত্র আঁকবা, পারবা কিনা বলো? এটা কি তোমরা পারবা দীর্ঘলটা, এই দীর্ঘলটা পারবা আঁকতে? একটু করো দেখি সবাই, আমি সময় দিচ্ছি 1 মিনিট, করো সবাই একটু করো। ভিএম এর ম্যাথগুলো কি? ভিএম এর ম্যাথ তো চ্যাপ্টার 10-এ, অর্থের মূল্য চ্যাপ্টার 10-এ। হ্যাঁ 17 তারিখ রাতে ক্লাস নেব, রাতে। এটা করো সবাই, দীর্ঘলটা করো। কালকে ক্লাস হবে না, পরশুদিন একসাথে 17 তারিখ ক্লাস হবে, কোটি টাকার সাজেশন ক্লাসটা হবে, হ্যাঁ যেখানে আমরা একটা ক্লাসে 70 নাম্বার প্রিপারেশন নেব, ফার্স্ট পেপারের একদম ফুল ইনশাল্লাহ। ওই ক্লাসটা যারা করবা হুবহু ইনশাল্লাহ সেখান থেকে কমন পড়বে পরীক্ষায়, এর বাইরে থেকে কিচ্ছু আসবে না। ওকে, তাহলে আমরা এইটা যদি চিত্র আঁকো তোমরা, তো চিত্রটা এরকম হবে, আমি একটু বলে দিই, চিত্রটা হবে এরকম যে এটা মূল বিন্দু থেকে শুরু হবে, হ্যাঁ এই রেখাটা শুরু হবে, এর মধ্যে শুরু হলে সেটা হবে সি সমান 0.5y, মানে এই সমীকরণের মাধ্যমে চিত্রটা হবে মূল বিন্দু থেকে 0.5y, মূল বিন্দু থেকে শুরু হবে এবং ঊর্ধ্বগামী হবে। আর একটু আগে যেটা আমরা করছিলাম স্বল্পকালেরটা, সেটা ছিল লম্ব অক্ষ থেকে শুরু হয়েছে, সি সমান 100 যোগ 0.5y, তাই না? তো মনে রাখবা পরীক্ষা আসবে, স্বল্পকালীন ভোগ অপেক্ষক বা ভোগ রেখা শুরু হয় লম্ব অক্ষ থেকে, কারণ এখানে একটা স্বর্ণবোধক থাকে, এই যে 100 আছে না, এই যে 100 থেকে শুরু হবে রেখাটা। আর দীর্ঘকালের ক্ষেত্রে যেহেতু এখানে কোনো স্বর্ণবোধক ভোগ নাই, রেখাটা শুরু হবে 0 থেকে, আয় 0 হলে ভোগ ব্যয় 0 হবে বিদায় রেখাটা 0 অক্ষ থেকে বা মূল বিন্দু থেকে শুরু হবে, কেমন? তাহলে স্বল্পকালীন ভোগ অপেক্ষক রেখাটা শুরু হবে লম্ব অক্ষ থেকে, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক রেখাটা হবে 0 থেকে ঊর্ধ্বগামী হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? পারবো সবাই? ওকে, কই তোমাদের এত মানে অ্যাটেন্ডেন্স এত কম কেন? এত অ্যাটেন্ডেন্স কম হলে তো ক্লাসে দিচ্ছে করো না।
তোমরা একটু শেয়ার মেনশন করতে বলে তাও করো না, আর কি বলবো। তোমরা আসছো 80 জন প্লাস, হ্যাঁ, আর ক্লাস শেয়ার করছো 25টা, একদম শুরু থেকে 25টা ক্লাস শেয়ার হয়েছে। শুধু একটু শেয়ার করে দিও সবাই, তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, একটা শেয়ার করতে পারতেছো না। হয়েছে? আচ্ছা, এখন দেখো তাহলে এটা শেষ। এখন আসি আমরা পরবর্তীতে, এটা একটা প্র্যাকটিস প্রশ্ন আমরা এখন সলভ করব। এইটা হুবহু পরীক্ষা আসবে, এই প্রশ্নটা। এখানে যে আমরা যে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নটা হুবহু পরীক্ষা আসবে। কি দেওয়া আছে দেখো, বলছে এখানে একটা দেওয়া আছে সি সমান 100 প্লাস 0.75 ওয়াই, আই এর মান দেওয়া আছে, আই মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এবং জি মান হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সরকারি ব্যয়, আর সি মানে ভোগ ব্যয়। এই তিনটা দেওয়া আছে। আবার পরীক্ষা চাইলে তোমার এক্স এর মানও এম এর মানও এগুলো চাইলে দেওয়া থাকতে পারতো। মানে এক্স এর মান, এই যে এক্স এর মান মনে করো দেওয়া আছে 50, এম এর মান দেওয়া আছে মনে করো 20, এরকম থাকতে পারতো। অথবা এটা না থেকে, এটা না দিয়ে সরাসরি এক্স এর মান, সরাসরি এক্স এর মানে কি, এক্স থেকে আমি বিয়োগ করলে যেটা বিয়োগ ফল, মনে করো 50 থেকে 20 বিয়োগ করলে আসলে 30, এগুলো সরাসরি এক্স এরও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এগুলো চাইলে দেওয়া থাকতে পারতো। এগুলো দেওয়া নাই বিদায়, এক্স এম যেহেতু দেওয়া নাই, তার মানে 3 ঘাতের আমরা সূত্র ইউজ করবো, CIG। আর যদি এগুলো দেওয়া থাকে তাহলে আমরা 4 ঘাত বিশিষ্ট অর্থনীতির সূত্রটা আমরা ইউজ করবো। হ্যাঁ, মানে এক্স এম এর সূত্র সহ ইউজ করতে পারি। আচ্ছা যাই হোক, সেম এটা থাকলে, এটা থাকলেও সেম, শুধুমাত্র সূত্রটা চেঞ্জ হয়ে মানগুলো বুঝবে, আর কিছু না। ঠিক আছে, আমরা একটা করি, আগে এটা করি, তাহলে বুঝতে পারবো। দেখো, তো আমি বলছি এখানে সি এর মান, আই মান, জি এর মান দেওয়া আছে। প্রথমে বলছে ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য জাতীয় মানে হচ্ছে ওয়াই এর মান বের করতে বলতেছে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ভারসাম্য ভোগ ব্যয়, তার মানে সি এর মান বের করতে বলতেছে। সি এর মান, সি এর যদিও সমীকরণ দেওয়া আছে কিন্তু মান বের করতে হবে আর কি। ওয়াই এর মানটা যদি বের করতে পারি আমরা, সেটা এখানে বসা দিলে সি এর মান বের হয়ে যাবে, বুঝছো? যারা বলছে সরকারি আয় বা সরকারি ব্যয় বলতে পারো, এটা আয় না বলে সরকারি ব্যয় বলতে পারো। সরকারি আয় জগতে সরকারি ব্যয় সেম হয়, সেজন্য সরকারি আয় বলছে। তো সরকারি ব্যয় বা সরকারি আয় 100 একক বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব, মানে এই যে ভারসাম্য জাতীয় বের করবো, এই ওয়াই এর মানের উপর কি প্রভাব পড়ে সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। আচ্ছা, প্রথমটা আমরা করি, আগে একটা একটা করি, একটা একটা আমরা সলভ করি। বলছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। কোনো কঠিন না, একদম সহজ। হ্যাঁ দেখো, একদমই সহজ। আমরা প্রথমে করব, তাহলে ভারসাম্য জাতীয় করতেছি, আমাদের সি এর মান, আই এর মান, জি এর মান দেওয়া আছে, আমরা ভারসাম্য জাতীয় বের করবো। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে সি এর মান, সি সমান 100 যোগ 0.75 ওয়াই দেওয়া আছে, এবং আই এর মান দেওয়া আছে, আই সমান 100, জি এর মান দেওয়া আছে, জি সমান দেওয়া আছে 200। তো এখন আমরা কেমনে করব? এখন আমরা লিখবো যে আমরা জানি। তো তোমাকে এখানে বুঝতে হবে তোমার কি কি মান দেওয়া আছে, সি এর মান, আই এর মান, জি এর মান। তাহলে তুমি কয় ঘাত বিশিষ্ট অর্থনীতির সূত্র ইউজ করবা? 3 ঘাত, CIG, 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির সূত্র ইউজ করবা। আর তুমি যদি দেখো যে তোমার শুধু সি আর আই দেওয়া আছে, তাহলে 2 ঘাত বিশিষ্ট অর্থনীতি, হ্যাঁ, এম এর মান তাও যদি দেওয়া থাকতো তাহলে তুমি 4 ঘাত বিশিষ্ট অর্থনীতির সূত্র ইউজ করতে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু 3টা দেওয়া আছে, আমরা 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির সূত্র ইউজ করবো। আমরা লিখবো যে 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে আমরা লিখবো এখানে 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে আমরা কি লিখবো? 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে সূত্র মনে রাখবা, ওয়াই সমান, এই যে জাতীয় আয়কে আমরা ওয়াই বলি, ওয়াই লেখা যায় জাতীয় আয় সমান, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, এটা হবে সি প্লাস আই প্লাস জি হবে। শুধু যদি এক্স এর মান থাকতো তাহলে সেই সাথে কি করতাম, এখানে যদি এক্স এর মান যদি থাকতো তাহলে কি করতাম, শুধুমাত্র এখানে কি এক্স মাইনাস এম, এই সূত্র আমরা ইউজ করতে পারি, কিছুই না, জাস্ট এক্স এর মান বসা দিলে হয়ে যাইতো, বুঝছো? তাহলে এটা যেহেতু নাই, এটা আমাদের করার দরকার নেই। আচ্ছা, এই 3টা আছে, তাহলে এখানে আমরা মানগুলো একটু বসাই দিই। আমরা লিখবো এখন হচ্ছে যে ওয়াই সমান সি এর মান, কোনটা? এটা, এই যে এটা 100 যোগ 0.75 ওয়াই প্লাস, এই যে প্লাসটা দিলাম, আই এর মান হচ্ছে 100 যোগ এই যে জি এর মান, এই যেখানে প্লাস জি এর মান হচ্ছে 200 দিতে দিলাম। তারপর কি হবে দেখো তো, এরপর আমরা লিখবো ওয়াই সমান এই 100 200 যোগ করলে কত হয়? 400। তাহলে এখানে লিখবো 400 যোগ 0.75 ওয়াই। ওকে, ফাইন। তারপর আসো, তাহলে এখানে 100, এখানে 200 যোগ করলে 400 হয়। এই 0.75 ওয়াইকে আমরা এই পাশে নিয়ে আসবো, মানে ওয়াই ওয়ালাগুলো এক পাশে নিয়ে আসবো। তাহলে ওয়াই তো এখানে আসেই, 0.75 ওয়াই এখানে প্লাস ছিল এই পাশে আসলে কি হবে? মাইনাস
0.75y হবে সমান 400 বুঝে গেলে দেখো আমরা এই 0.75y কে আমরা এই পাশে আনতেছি সমানের এই পাশে এখানে প্লাস ছিল বিদায় সমানের এই পাশে আসলে কি হবে মাইনাস হবে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে কি হয় প্লাস হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে কি হয় গুণ হয় সমানের এই পাশ থেকে ওই পাশে গেলে বুঝে গেছে আচ্ছা তাহলে আনসারটা দেখো এরপর আমরা বলতে পারি দেখো এখানে এই জায়গা থেকে আমরা y কমন এখানে y আছে এখানে y আছে y কমন নিব এই y থেকে y কমন নিয়ে ফেললে কিছু না থাকলে থাকে 1 কমন নেওয়ার আরেকটা হচ্ছে ভাগ করা y কে y দিয়ে ভাগ করলে 1 থাকে ঠিক সেম ভাবে y থেকে y কমন নিয়ে ফেললে 1 থাকবে মাইনাস 0.75 y থেকে যদি y কমন নেওয়া হয় তাহলে থাকবে 0.75 এটা থেকে যাবে বুঝছো তাহলে সমান 400 হবে এরপর আসো এরপর দেখো তাহলে এখানে আবার বলতেছি এই দুটো থেকে y যদি কমন নিই y থেকে y কমন নিলে 1 থাকে 0.75 y থেকে y কমন নিলে 0.75 থাকবে এখন আমি যদি বলি 1 থেকে 0.75 বাদ দিব তাহলে কত হয় आंसर 1 থেকে 0.75 যদি তুমি বিয়োগ করে দাও आंसर কত হবে 1 থেকে 0.75 বিয়োগ করে দিলে आंसर হবে 0.25 তো আমরা এই বিয়োগফলটা y এর আগে লিখি হ্যাঁ y এর আগে লিখতেছি কারণ এটা সহগ তো স্বাধীন চলকের সাথে সেটা সহগ আকারে থাকবে সেজন্য আগে লিখব আমরা মানে এটা 1 থেকে 0.75 বাদ দিলে 0.25 এটা আমরা আগে লিখলাম সমান 400 পরে লিখলে সমস্যা নাই গুণ দিয়ে পরে লিখতে পারো আমি আগে লিখলাম আর কি তারপর আসে এখানে y রেখে দিব y রেখে দিয়ে 0.25 কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব এখানে ছিল গুণ y এর সাথে ওই পাশে লিখে হবে ভাগ হবে না ভাগ তাহলে হবে 400 ডিভাইডেড বাই 0.25 তাহলে 400 কে 0.25 দিয়ে ভাগ করো 400 কে 0.25 দিয়ে ভাগ করলে আসা হবে y সমান 1600 হ্যাঁ 1600 হবে তাহলে আমাদের জাতীয় আয় বের হয়ে গিয়েছে ভারসাম্য জাতীয় আমরা পেয়ে গিয়েছি সেটা হচ্ছে 1600 তাহলে এই যে আমাদের ভারসাম্য জাতীয় আয় হয়ে গিয়েছে বুঝছি পারবো এরপর আসো ভারসাম্য ভোগ ব্যয় বের করি আমরা তো ভারসাম্য জাতীয় আয় পাইছি আমরা y এর মান পাইছি 1600 তাহলে আমরা এই সমীকরণটার মধ্যে y এর মান বসাই দিলেই c এর মানটা বের হয়ে যাবে ভারসাম্য ভোগ ব্যয় মানে হচ্ছে c এর মান বের করতে বলতেছে হ্যাঁ তাহলে y মানটা বসাই দিলে হয়ে যাবে তাহলে আমাদের সূত্রের মধ্যে কি আছে আমরা জানি যে দেওয়া আছে কি দেওয়া আছে c সমান 100 যোগ 0.75y এটা আমাদের দেওয়া আছে বুঝছো তো দেওয়া আছে এটা c সমান 100 যোগ 0.75y তো আমরা লিখতে পারি যে ক হতে পাচ্ছি আমরা কি y সমান 1600 তাই না তাহলে আমরা লিখতে পারি সুতরাং c সমান 100 যোগ 0.75 ইনটু 1600 আমরা লিখব 0.75 ইনটু কত হবে 1600 তাহলে आंसर হচ্ছে 100 যোগ 0.75 1600 গুণ করলে आंसर হবে মনে হয় 1200 তাহলে এটা যোগ করে দাও তাহলে c সমান হবে 1300 এই যে হয়ে গেছে আমাদের ভোগ ব্যয় c এর মান হয়ে গেছে এরপরে 4 নাম্বার কি বলছে দেখো প্রশ্নটা 4 নাম্বার বলছে যে এগুলো দেওয়া আছে এখানে বলছে সরকারি ব্যয় 100 একক বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয়ের উপর কি প্রভাব পড়বে মানে সরকারি ব্যয় যদি এই যে সরকারি ব্যয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এটা যদি 200 জায়গায় 100 বৃদ্ধি পায় 100 বৃদ্ধি পেয়ে তাহলে কত হবে 300 হয় তাহলে আমাদের ভোগ ব্যয় 200 জায়গায় 100 বৃদ্ধি পেয়ে যদি 300 হয় তাহলে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের উপর মানে এই যে y বের করছিলাম না আমরা একটু আগে সে y এর উপর কি প্রভাব মানে yটা কত বাড়বে বা কমবে সেটা বলতে হবে শুধু y বার বের করলে হবে না বাড়বে না কমবে সেটা তোমাদেরকে বলতে হবে তাহলে সেম কাজটা আমরা আবার করব অর্থাৎ আমরা y এর মান বের করব এখন তবে আমাদেরকে এই g এর মানটা 100 বৃদ্ধি করে করতে হবে কেমন তাহলে আমি শর্টকাট করতেছি হ্যাঁ দেওয়া আছে কি c এর মান 100 যোগ 0.75 y এটা লিখলাম তারপর i এর মান আমাদের দেওয়া আছে 100 এন্ড g এর মানটা হবে 200 যোগ হ্যাঁ 200 যোগ কি লিখবা অথবা এখানে লিখতে পারো প্রশ্ন মতে g সমান 200 যোগ 100 তার মানে কত হবে 300 ওকে তাহলে লিখবা আমরা এখন আমরা কি জানি যে 3 ঘাত বিশিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে আমরা জানি 3 ঘাত বিশিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে y সমান c প্লাস i প্লাস g তাই না তাহলে c এর মান বসাই দিই আমরা c এর মান বসাই দেব c এর মান হচ্ছে এটা 100 যোগ 0.75y প্লাস i এর মান হবে 100 এবং g এর মান হবে 300
ঠিক আছে? তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি, দেখো 100 300 যোগ করলে হয় 500, এখন 400 না 500 হয়ে যাবে, প্লাস 0.75 ওয়াই। তাহলে আগের প্রসেস সেম, এটাকে পাশে নিয়ে আসো, ওয়াই মাইনাস 0.75 ওয়াই, এটার পাশে প্লাস আসলে মাইনাস হবে সমান 500। তাহলে আনসার হবে ওয়াই কমন নিয়ে নাও, হ্যাঁ ওয়াই কমন নিয়ে নাও, তাহলে হবে 1 মাইনাস 0.75 ওয়াই, 0.75 এখানে 500 হবে। তারপর লাইনটা কি, এখানে ওয়াই থেকে 1 থেকে 0.75 0.25 ওয়াই সমান 500। তারপর আমরা লিখতে পারি ওয়াই সমান আমরা লিখতে পারি 0.25 কে পাশে বাড়াই দাও, তাহলে আনসার হবে ভাগ হবে 500 ডিভাইডেড বাই 0.25, তাহলে আনসার হবে ওয়াই সমান 2000। খেয়াল করছো? তাহলে ওয়াই আগে ছিল কত, ওয়াই এর মান ছিল আগে কত, ওয়াই এর মান আগে বের করছিলাম, সেই ম্যাথের মধ্যে ছিল 1600, কত ছিল 1600। এখন ওয়াই এর মান কত বের হয়েছে, ওয়াই এর মান বের হয়েছে 2000। তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি এরপরে এটার পর হচ্ছে এখানে, এরপর আমরা বলতে পারি যে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, তাই না? বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 2000 মাইনাস 1600, তার মানে কত 400 একক, এত একক বা এত কোটি কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 400 বৃদ্ধি পেয়েছে। পারবো এটা? এটা পরীক্ষা হুবহু কমন আসবে, এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, এখন যেটা বললাম সেখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ হুবহু পরীক্ষা কমন আসবে। ওকে, তাহলে এটা করলাম। এরপর আস্তে আস্তে আমাদের 2 নাম্বার টপিক, এই যে আমরা এখন ওই যে যেখানে বলছিলাম আমরা কি সম্পর্কে আলোচনা করছিলাম, মেনলি আমরা এই যে ভারসাম্য, এই যে আমাদের প্রথম টপিকে যেটা ছিল এই যে সি সম্পর্কে আলোচনা শেষ, এখন আমরা আয় সম্পর্কে পড়বো। আয় মানে বিনিয়োগ ব্যয়, বুঝছো? আয় মানে কি, বিনিয়োগ ব্যয় সম্পর্কে আমরা আলোচনা করবো। চলো দেখি আমরা বিনিয়োগ ব্যয়টা একটু পড়ি। দেখো এই যে কি দেওয়া আছে, বিনিয়োগ ব্যয় বা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। বিনিয়োগ মানে হচ্ছে মূলধনী দ্রব্যের জন্য যে ব্যয় করা হয় তাকে আমরা তার পরিমাণকে বিনিয়োগ ব্যয় বলি। মেনলি এই বিনিয়োগটা ডিপেন্ড করে থাকে কিসের উপর জানো? ওই যে আমরা বলছিলাম মানুষ যে আমাদের যে ইনকাম, সেই ইনকামের, এই কথাটা মনে রাখবা, হ্যাঁ এই সূত্রটা একটু মনে রাখবা, আমাদের যে ইনকাম, আমাদের যে জাতীয় আয় বা ইনকাম, সেটা আমরা দুইটা কাজ করি, একটা হচ্ছে ভোগ করি আর একটা হচ্ছে আমরা সঞ্চয় করি। এই কথাটা ভালো করে মনে রাখবা। কি বলছি বলো, আমাদের ইনকামে আমরা দুইটা কাজ করি, একটা ভোগ করে, একটা কি করি, সঞ্চয় করি। যেমন ধরো মনে করো যে আমি যদি বলি যে তুমি যদি মনে করো ভোগ করো, তোমার ইনকাম হচ্ছে 100 টাকা, তার মধ্যে তুমি কি করো, তার মধ্যে তুমি ভোগ করতেছো 70 টাকা, তুমি সঞ্চয় করতেছো কত টাকা, সঞ্চয় করতেছো মনে করো 30 টাকা। এই যেভাবে হয়, ভোগ এবং সঞ্চয় যোগ করলে আমাদের জাতীয় আয় পাওয়া যায়, বুঝছো? তাহলে আমাদের যে ইনকাম হয় সেই ইনকাম আমরা দুইটা কাজ করি, একটা হচ্ছে আমরা ভোগ করি, একটা সময় কি করি, সঞ্চয় করি। এই সঞ্চিত টাকাটা কি একটা সময় গিয়ে কি হয়, ইনভেস্টমেন্ট হয়, বিনিয়োগ হয়। বুঝা গেছে? আচ্ছা, তো এখানে বিনিয়োগ বলতে সেটা বুঝাইছে। সো বিনিয়োগ দুই প্রকার, এটা একটু পড়ে রাখলে হবে। পরিকল্পিত বিনিয়োগ, অপরিকল্পিত বিনিয়োগ। পরিকল্পিত মানে হচ্ছে যে বিনিয়োগটা পরিকল্পনা মাফিক করা হয় বিনিয়োগ সেটা, আর অপরিকল্পিত মানে যে বিনিয়োগটা পরিকল্পনা ছাড়া করা হয় সেটা হচ্ছে অপরিকল্পিত। এইটুকু মনে রাখলে হবে। আবার আয়ের উপর ভিত্তি করে বিনিয়োগ দুই প্রকার, ওই যে আগের মতোই, ভোগ ব্যয়ের মতোই। সর্বিত বিনিয়োগ, পরিচিত বিনিয়োগ। এই যে পরের স্লাইড আছে দেখো, সর্বিত বিনিয়োগ মানে কি, যেই বিনিয়োগটা আয়ের উপর নির্ভর করে না। যেমন একটা দেশের মানুষের সামগ্রিক আয় যেমনই হোক, তাকে যে বিনিয়োগটা করে যাইতে হয়, মনে করো বিনিয়োগ 100, ইনকাম 0 হলে 100, ইনকাম যে 100 হয় তাও 100, ইনকাম 200 হলে তাও 100। অর্থাৎ ইনকামের উপর যে বিনিয়োগটা নির্ভর করে না সেটাকে বলা হয় স্বয়ংভূত বিনিয়োগ। এই বিনিয়োগ রেখাটা বিনিয়োগের সমান্তরাল হয়, আগের মতো, ওই যে ভোগের মতো, হ্যাঁ। তারপরে যে বিনিয়োগটা আয়ের উপর নির্ভর করে সেটাকে আমরা বলি পরোচিত বিনিয়োগ। আয় যদি 0 হয়, পরোচিত বিনিয়োগ হয় 0। আয় বৃদ্ধি পেলে পরোচিত বিনিয়োগ বাড়বে, আয় আর বৃদ্ধি পেলে পরোচিত বিনিয়োগ বাড়বে। এটা হচ্ছে পরোচিত বিনিয়োগ। এটা কি বলো? পরোচিত বিনিয়োগ বলবো আমরা। কেমন? এইটুকু রাখতে পারলে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে যেহেতু আমরা বলতেছি যে আমাদের এই বিনিয়োগগুলো আসে সঞ্চয় থেকে। কোত্থেকে? সঞ্চয় থেকে। তাহলে আমাদের সঞ্চয় সম্পর্কে জানা দরকার আছে। তো এখানে আমরা সঞ্চয় সম্পর্কে আগে জানতেছি, তারপর আমরা ওই সঞ্চয় থেকে বিনিয়োগ আমরা এমনি বুঝবো, হ্যাঁ।
তো সঞ্চয়টা আমরা একটু বুঝি চলো। দেখো বলছে ব্যয়যোগ্য আয় হতে ভোগ ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে সঞ্চয় বলে। মানে হচ্ছে ব্যয়যোগ্য আয়কে আমরা ডিসপোজেবল ইনকামও বলি, এটাকে আবার ওয়াই লেখা যাবে, সেম কথা। হ্যাঁ, তো ডিসপোজেবল ইনকাম বা ওয়াই মানে আমরা কি লিখছি একটু আগে, ওয়াই সবার আমরা কি লিখেছি একটু আগে, একটু আমরা লিখছি আমাদের যে ইনকাম সেই ইনকাম আমরা দুটো কাজ করি, এক আমরা ভোগ করি, আরটা হচ্ছে আমরা কি করি সঞ্চয় করি। তাহলে আমি যদি এখানে একটু সাজা লিখি, আমি যদি সঞ্চয় বের করতে চাই এই সমীকরণ থেকে সঞ্চয়, এটা বাদ দিচ্ছি, কেমন এই ডিআইটা বাদ দিচ্ছি, কঠিন মনে হবে সেজন্য। আচ্ছা তাহলে ওয়াই লিখছি সি প্লাস আই, এটাকে আমরা ব্যয়যোগ্য আয় বা আমাদের আয় বলতেছি আর কি। এখান থেকে ভোগ ব্যয় আর সঞ্চয় যোগ করলে এই আমাদের ইনকাম পাওয়া যায়। আমি যদি সঞ্চয় বের করতে চাই তাহলে এই সূত্রটা একটু যদি ঘুরাই দিই, অর্থাৎ এই দুটোকে সামনে নিয়ে আসি, সি প্লাস এস সমান ওয়াই লিখছি, অর্থাৎ এই দুটোকে সামনে আনলাম, এটাকে পরে নিয়ে গেলাম, এখান থেকে আমি এস রেখে দিলাম। তাহলে কি হবে, এস যদি রেখে দিই, সি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ওয়াই এই সি যদি ওই পাশে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ওয়াই মাইনাস সি। তাহলে কি লিখলাম, এস সমান ওয়াই মাইনাস সি। মানে আমাদের আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে সঞ্চয় বলে। সেটাই বলছে এখানে যে ব্যয়যোগ্য আয় হতে ভোগ ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে সঞ্চয় বলে। অর্থাৎ আমাদের ব্যয়যোগ্য আয় থেকে বা আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় সেটা হচ্ছে সঞ্চয়। একদম সিম্পল কথা। আমি যদি বলি তোমার ইনকাম 100 টাকা, যেখানে তুমি ভোগ ব্যয় করো মানে তোমার খরচ হয়, দৈনন্দিন খরচ হয়ে যায় 70 টাকা, তাহলে তোমার সঞ্চয় কত? তাহলে তোমার 100 টাকা থেকে 70 টাকা বাদ দাও, তাহলে যেটা বের হবে সেটাই তো সেভিংস নাকি। 100 থেকে তোমার ভোগ ব্যয় বাদ দিলে তোমার ইনকাম 100, ভোগ ব্যয় 70, তাহলে বাদ দিলে 30, এটাই হচ্ছে তোমার সঞ্চয়ের পরিমাণ। সেটাই বলতেছি আমরা। এগুলো এত সূত্র দিয়ে মুখস্থ রাখার দরকার নেই, তোমাকে জাস্ট সিম্পলি মাথার মধ্যে এটা আয়ত্তে রাখতে হবে। বুঝা গেছে? তুমি সিম্পলি চিন্তা করো যে তোমার 100 টাকা ইনকাম, তুমি ভোগ করছো 70 টাকা, তোমার বাকিটা কি সঞ্চয়। তাহলে আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে কি পাওয়া যাবে? সঞ্চয় পাওয়া যাবে। হয়েছে? পারবো? শোনো, এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলবো, সবাই একটু মনোযোগ দিবা, ঠিক আছে? এগুলো মুছে দিচ্ছি আমি সব। দেখো, মনে করো আমাদেরকে পরীক্ষায় দেওয়া আছে যে সি সমান 100 প্লাস 0.2y। এটা কি বলতো? এটা কি? এটাকে আমরা কি বলি? করছি না তখন পর্যন্ত, এটা নিয়ে আমরা আলোচনা করছি না? এটাকে আমরা কি বলি? ভোগ অপেক্ষক, তাই তো, বা ভোগ সমীকরণ। এই ভোগ অপেক্ষক বা ভোগ সমীকরণটা স্বল্পকাল না দীর্ঘকাল? স্বল্পকাল, ডেফিনেটলি। ওকে ফাইন। যেহেতু সর্বপ্রথম আর পর্যায়ে দুই ধরনের ভোগ আছে। আচ্ছা, পরীক্ষা যদি এমন বলে এরকম একটা ভোগ সমীকরণ দিয়ে দিছে, বলে যে এই উপরের ভোগ সমীকরণ হতে সঞ্চয় সমীকরণ গঠন করো, তাহলে কি আমরা পারবো কিনা? আমাদের এই ভোগ সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণ বানাতে বলছে, মানে এস সমীকরণ আমাদেরকে বের করতে বলছে সি থেকে। কেমনে করবো চলো আমি দেখাই দিই। তা আমরা লিখবো এখানে যে আমরা লিখবো প্রথমে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? সি সমান 100 প্লাস 0.25y। তারপর লিখবো আমরা জানি, আমরা কি জানি? আমাদের সূত্র হচ্ছে ওই জায়গায়, কোথায়? যে y সমান সি প্লাস এস, এইটা হচ্ছে আমাদের মূল সূত্র। আমাদের y সমান সি প্লাস, এই যে সি এর মান কিন্তু দেওয়া আছে, বুঝছো? তাই আমরা এই সূত্র ইউজ করছি। আচ্ছা, আমাদের লাগবে সঞ্চয় সমীকরণটা, নাকি? সঞ্চয় সমীকরণ গঠন করতে বলছে। তাহলে আমি একটু ওই যে আগের মতো এইটাকে সামনে আসি, সি প্লাস এস সমান ওয়াই লিখি। তারপর এখান থেকে আমি কি রেখে দিব? হ্যাঁ, এখান থেকে আমরা এসটা রেখে দিব, এই যে এসটা রেখে দিব, সিটা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে ওয়াই মাইনাস সি, তুমি চাইলে এই জায়গা থেকে শুরু করতে পারো। আমরা জানি এস সমান ওয়াই মাইনাস সি, এই জায়গা থেকে শুরু করতে পারো। যারা বুঝবা না তারা এই জায়গা থেকে শুরু করবা, আর যারা বুঝতেছো যে এস সমান ওয়াই মাইনাস সি তারা এই লাইন থেকে শুরু করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপর আসো, আমরা এস এর তো জানা নাই মান, ওয়াই এর মানও জানা নাই, লিখে দিলাম। সি এর মান আমাদের জানা আছে, মাইনাস দিছি, এবং সি এর মান আমাদের জানা আছে, সি এর মান হচ্ছে এইটা, এই যে এইটা। তাহলে এটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো, যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে আমরা যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে তাই। তাহলে 100 যোগ 0.25y লিখছি আমরা। তারপরে কি? এস রেখে দিলাম, ওকে ফাইন। ওয়াই রেখে দিলাম, তাও ঠিক আছে। এখন সব ব্র্যাকেট তুলে ফেলবো। তো এখানে মাইনাস, এখানে প্লাস 100 গুণ করে দিলে, ব্র্যাকেটটাকে মানে গুণ করা এক ধরনের, গুণ করে দিলে মাইনাস, এখানে মাইনাস আর প্লাস যদি গুণ করে দিই মাইনাস হবে, মাইনাস 100। ওকে ফাইন। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস এ মাইনাসে কি হবে? তাও মাইনাস হবে, মাইনাস 0.25y হবে। এই লাইন বুঝতে কারণ সমস্যা হয়েছে? জাস্ট আমরা ব্র্যাকেটটা তুলে দিছি,
এইটা প্লাস ছিল, এখানে মাইনাস আছে বিটা মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাস ছিল, প্লাস মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 0.25 হবে। ওকে ফাইন। এরপর আসো, এরপর আমরা আগের প্রসেসটা কাজটা করি, যে এখানে ওয়াই রাখলাম, দেখো এই যে ওয়াইগুলো এক পাশে নিয়ে আসি, মানে কাছাকাছি নিয়ে আসি। চলো এই ওয়াই, আচ্ছা এটা পরে নিয়ে যাবে, অথবা এটা আগে আনতে পারি, সেম কথা আছে, যাই হোক এটা আমি এটা এখানে আনতেছি। তাহলে মাইনাস 0.25 ওয়াই মাইনাস 100। আমি একটু সাজা লিখতেছি, সাজা মানে কি, এই 0.25 ওয়াইকে এই ওয়াই এর কাছাকাছি আনতেছি কমন নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? কমন নেওয়ার জন্য। এরপর লাইন হচ্ছে এখানে, হ্যাঁ এরপর কি দেখো, এরপর আমরা লিখতে পারি এস সমান এই দুইটা জায়গা থেকে ওয়াই মাইনাস 0.25 ওয়াই থেকে আবার ওয়াই কমন নিলাম, ওয়াই কমন নিলাম। ওকে ফাইন। ওয়াই থেকে যদি ওয়াই কমন নেওয়া ফেলা হয় 1 থাকে, মাইনাস দিলাম, মাইনাস 0.25 ওয়াই থেকে যদি ওয়াই কমন নিয়ে ফেলা হয় 0.25 থাকবে, 0.25 থাকবে। ওকে ফাইন। মাইনাস 100, মাইনাস 100টা বসা দিলাম, এই যে মাইনাস 100 সেটা। আচ্ছা এরপর আসো এস সমান, দেখো 1 থেকে 0.25 বাদ দিলে কত থাকে? 1 থেকে 0.25 যদি বাদ দাও কত থাকে? 0.75। তাহলে সেটা আগে লিখি আমরা 0.75, এই ওয়াইটা আমরা পরে লিখতেছি, এটা আসলে সবটা আগে লিখতে হয়, হ্যাঁ সেজন্য মাইনাস 100 লিখলাম। ওকে এটা একটু সাজা লিখি, সাজা কি, এস সমান আমরা লিখতে পারি এরকম, 100কে সামনে আনো, এটাকে পরে নিয়ে যাও, মাইনাস 100, এটা প্লাস, তাই না, প্লাস 0.75 ওয়াই। এই যে হয়ে গেছে আমাদের সঞ্চয় সমীকরণ। কি সমীকরণ হয়েছে? সঞ্চয় সমীকরণ গঠন হয়ে গিয়েছে। এইটা বুঝো নাই কে একটু বলো আমাকে, কোন লাইনটা বোঝো নাই সেটা বলবা। আমার আমার মানে ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে আজকে, আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, গতকালকে ছিল যদিও, আজকে একটু বেশি লাগতেছে, হ্যাঁ তো ভয়েসটা একটু অন্যরকম মনে হইতে পারে তোমাদের, হ্যাঁ শুনতে কেমন লাগতেছে আমি জানি না, আদৌ তোমরা কি আদৌ শুনতে পারতেছো কিনা আমাকে? আমার আমার মানে ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে আজকে। লাস্ট লাইনটা আবার, ওকে ফাইন। দেখো এখানে আগে এখান থেকে শোনো, এখানে এস ওয়াই এটা কমন নিয়েছিলাম আমরা, তো 1 মাইনাস 0.25 মাইনাস 100 হয়েছে। ওকে এখান থেকে 1 থেকে 0.25 বাদ দিব, 1 থেকে 0.25 বাদ দিলে 0.75 হয়, বুঝছো? 0.75 লিখলাম, এই ওয়াইটা এখানে লিখলাম, মানে ওয়াইটা পরে লিখতে হয় আর কি, শক আকারে থাকে এটা, সেজন্য এই মাইনাস 100 লিখে দিলাম। ওকে এরপর লাইনটা কি করছি, জাস্ট এখান থেকে এখানে এই 100টাকে সামনে আনছি, এই প্লাস 0.7 এটা প্লাস আসলাম আমার এই জায়গায়, সেটাকে পরে আনছি, আর কোনো কাজ নেই, এটুকুই করছি। হ্যাঁ ব্রেক দিব, আজান নামাজে ব্রেক দিব, এই যেটা করে ব্রেক দিব আমি। আর কতক্ষণ ক্লাস নেবেন? তোমরা চাইলে আমি ক্লাস আর নাও নিতে পারি, হ্যাঁ নামাজে বিরতি দেব। আচ্ছা তাহলে এইটা গেল, হ্যাঁ এইটা গেল। এখন তোমাদেরকে আমি একটু বুঝাই বলি, শোনো আমি সব মুছে দিলাম, সব শেষ, আমরা করে ফেলছি কিন্তু, হ্যাঁ সমীকরণ গঠন করছি। এটা এই যে সমীকরণ যেটা গ্রহণ করছি, আমি তোমাদেরকে দুইটার সঙ্গে একটু কাছাকাছি দেখাই। এই যে যেটা দেওয়া আছে সি সমান, যেটা দেওয়া আছে সি সমান 100 যোগ 0.25 ওয়াই, আর এখন আমরা যেটা বের করছি সেটা হচ্ছে এস সমান মাইনাস 100 প্লাস 0.75 ওয়াই, তাই তো? আচ্ছা এটা যে বের হচ্ছে না, এস সমান এটা বের হচ্ছে আমাদের, এই দুইটার মধ্যে কোনো সিমিলারিটি পাচ্ছ তুমি? সিমিলারিটি মানে কি, এটা থেকে এটার সাথে এটা কতটুক সিমিলার, মানে বুঝতেছো কতটুক যে এই জিনিসগুলো সিমিলার? দেখো আমি বলি, প্রথমে সি ছিল, আমরা এস লিখছি, ওকে ফাইন, সি থেকে এস বের করতেছি সেজন্য। তো এখানে যেটা 100 ছিল সেটা এখানে মাইনাস 100 প্লাস প্লাস লিখলাম, এখানে আছে 0.25, এখানে আছে 0.75 ওয়াই, ওয়াই লিখলাম। শোনো মনে রাখবা, এখানে যে সংখ্যা থাকবে এটাকে আমরা কি বলছিলাম? এটাকে আমরা বলছি স্বয়ংভূত ভোগ, তাই না? আর এটার নাম কি জানো? এটার নাম স্বয়ংভূত সঞ্চয়। স্বয়ংভূত ভোগ যেটা আমরা করি, অর্থাৎ ইনকাম শূন্য করে একজন ব্যক্তির, মনে করো ইনকাম নাই, বেকার মানুষ, সে একটা ব্যয় করতেছে 100 টাকা। আচ্ছা বলো তো, এই 100 টাকা সে কোত্থেকে ব্যয় করছে? তার তো ইনকাম নাই, এই 100 টাকা সে কোত্থেকে ব্যয় করছে? তুই বলবো স্যার সেটা অবশ্যই সে লোন নিয়েছে,
কারো কাছ থেকে লোন নিয়েছে। যেটা লোন নিয়েছে বা ধার নিয়েছে সেটাকে আমরা বলি মাইনাস সঞ্চয়। এই যে সঞ্চয় -100 মানে কি, শর্টের মধ্যে সঞ্চয় -100 মানে কি, এই যে সে ভোগ ব্যয়টা করছিল এটা আসলে কারো কাছ থেকে ঋণ নিয়ে সেটা করছে। সঞ্চয় মাইনাস মানে কি, ঋণ। ঋণ, তাই এখানে যে সংখ্যা থাকবে সেটা এখানে অবশ্যই মাইনাস আকারে থাকবে। তাহলে বুঝতে পারছি, এখানে যে সংখ্যা এটা সেটা মাইনাস আকারে থাকবে। ওকে ফাইন, প্লাস প্লাস দিলাম। দেখো 0.25 এবং 0.75 যদি যোগ করা হয় কত হয়, 1 হয়। 1, এই 0.25কে আমরা বলি এমপিসি। একটু আগে পড়াইছি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, মানে প্রান্তিক ভোগ প্রবণতা। হ্যাঁ, এই 0.25 মানে কি, একজন মানুষের ইনকাম যদি হয় 100 টাকা, তার মধ্যে সে 25 টাকা, তার মধ্যে সে কি বলো 25 টাকা, 0.25 মানে হচ্ছে 25, 100 টাকা ইনকাম হলে তার মধ্যে সে 25 টাকা ভোগ করতেছে। তাহলে আমি যদি বলি একজন মানুষের ইনকাম যদি 100 টাকা হয়, তার মধ্যে 25 টাকা যদি সে ভোগ করে, তাহলে সঞ্চয় করে কত, ভোগ করে যদি 25 টাকা 100 টাকার মধ্যে ইনকামের মধ্যে, তাহলে সে সঞ্চয় করে অবশ্যই 75 টাকা। তো এটা যদি হয় এমপিসি ভ্যালু যদি হয় 0.25, এমপিসি ভ্যালু যদি হয় 0.25, এইটাকে বলা হয় এমপিএস, মানে মার্জিনাল প্রপেন্সিটি টু সেভিংস, মানে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। মনে রাখবা এমপিসি এবং এমপিএস এই দুইটার মান, এই দুইটা যোগ করলে অলওয়েজ 1 আসবে। 1 মানে 100%, বুঝছো, 100%। 0.25 মানে হচ্ছে 25%, 0.75 মানে হচ্ছে 70%, তাহলে যোগ করলে হয় 100%। কত পার্সেন্ট, 100%। তাই অলওয়েজ মনে রাখবা এই যে এমপিসি, হ্যাঁ, এমপিসি এবং এমপিএস এই দুটো যোগ করলে যোগফল অলওয়েজ 1 আসবে। অর্থাৎ এমপিসি এবং এমপিএস এই দুটো যোগফল অলওয়েজ কত আসবে, 1 আসবে, 1। তাহলে আমি যদি বলি, আমি যে 8টা সমীকরণ তোমাদেরকে দিয়ে দিই, তোমরা কি পারবা সেটা আনসার করতে? দেখি বলো তো। আমি যদি এখানে লিখে দিই এরকম যে সি সমান আমি লিখলাম 75 প্লাস 0.35y, তাহলে তোমরা আমাকে বলো যে এস সমীকরণটা কি হবে। 1 লাইনে বলতে হবে, 1 মিনিটে বলে ফেলতে পারবা, 1 সেকেন্ডে। হ্যাঁ, বলো দেখি এটা কি হবে আনসার, এটার এস সমীকরণটা কি হবে। না, সঞ্চয় ক্ষেত্রে মাইনাস আসবে না, প্লাস প্লাস, কোনো মাইনাস নেই। এটা শুধু এটা যেটা এখানে এই প্লাসটা এখানে মাইনাস আসবে, যে এটা কিন্তু প্লাস থাকবে। বলো এই এস সমীকরণটা কি হবে তাহলে। হ্যাঁ, এই যে আমরা এখন ছুটি দিয়ে দিব, এখন 1 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দিব, মানে নামাজের বিরতি দিব। 1 মিনিট শেষ, কথা বলা শেষ। এই যে এখানে যা ছিল সব বলতেছি। এই যে একদম সিম্পল, যেটা এখানে প্লাস আছে এটা মাইনাস হবে, -75 প্লাস দিলাম 0.35 যদি হয়, এখানে 0. কত হবে, 0.65 হবে, তাই না। 135-এর সাথে 65 যোগ করলে 100 হয় না, 1 হয়, তাহলে এখানে y লিখলাম। এই যে হয়ে গেছে আনসার। সিম্পল না একদম। তাহলে যে কোনো সময় করতে পারবো আশা করি। আচ্ছা, সহজ রূপটা একটু বলে দিই। এই যে সি এর সহজ রূপ হচ্ছে a প্লাস by, আর এস এর সহজ রূপ হচ্ছে -a প্লাস by। এই যে -a প্লাস by বোঝাচ্ছে, এখানে একটা ধ্রুবক, এখানে ধ্রুবক, তবে এখানে মাইনাস, এখানে প্লাস থাকবে। এই যে এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। আর এমপিসি এমপিএস মিলে 1 হয়, এমপিসি এমপিএস মিলে তারপর এগুলো কি সেটা এখানে লেখা আছে। এই তাহলে গেল এটা। এরপর আমাদের আসলে ভোগ এবং সঞ্চয় সম্বন্ধে সঞ্চয় রেখা, এটা আমি শেষ করে দেখাচ্ছি নামাজের বিরতির পর, ঠিক আছে। নামাজের বিরতি। কয়টা বাজছে, 5টায় যাওয়ার না। হ্যাঁ, তাহলে তাহলে 5টা 20 পর্যন্ত হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা 5টা 20 থেকে আবার শুরু করব ক্লাস। ওকে, আরেকটু অংশ বাকি আছে সামান্য, সেটা আমরা শেষ করে দিব, ঠিক আছে। থ্যাংক ইউ।